এই আপু, তুমি তোমার জামাটা একটু ঠিক করে বসো তো, তোমার ব্রাই ফিতা দেখা যাচ্ছে। একদম চর মেরে সব কয়টা দাঁত ফেলে দিব বলে দিলাম। ফাজিল ছেলে একটা হয়েছিস, তাই না? আরে তুমি আমাকে মারছো কেন? আমি তো ভালো কথাই বললাম। দেখতে পাচ্ছ না এখানে পরিবারের সবাই বসে আছে? হ্যাঁ, আমি সেই জন্যই তো তোকে মারলাম। তুই আমাকে এইখানে এই কথাটা বললি কেন? আমার আড়ালে নিয়ে যেতে পারলি না? আমাকে আড়ালে নিয়ে যেতে পারলি না? তোর কি লজ্জা শরম কিছুই নেই? যাক বাবা, ভালো কথা বলতে গিয়েও আমাকে মার খেতে হলো। এখন আর কি করব? এই কথাটা বিড়বিড় করে বলতে বলতে নীল সেখান থেকে উঠে চলে গেল। নিজের রুমে গিয়ে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে নীল দেখতে পেল তার গালে হাতের 5টা আঙ্গুলের ছাপ স্পষ্ট হয়ে আছে। তখনই তার মা সেই রুমে আসলো আর এমন অবস্থা দেখে বলতে লাগলো, কে মেরেছে তোকে? কার এত বড় সাহস? 5টা আঙুলের ছাপ গালেতে স্পষ্ট বোঝা যাচ্ছে। বল আমাকে। না মা, সেরকম কিছুই হয়নি। আমি একটু বের হব, আমার বন্ধুর সঙ্গে এক জায়গায় যাওয়ার আছে। কথাটা বলেই নীল রুম থেকে বের হয়ে চলে যায়। তারপর রাতের বেলা বাড়িতে ফিরে আসে। সেদিন বাড়িতে আসতেই নীলা তার রুমে আসে আর তাকে বলে, সরি রে, তুই আমাকে ক্ষমা করে দিস। আসলে আমি তোকে এইভাবে মারতে চাইনি। তুই তো জানিস আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আমার ব্রেকআপ হয়ে গেছে, তাই মেজাজটা একটুও ভালো নেই। আই ডোন্ট মাইন্ড, তুমি এখন আসতে পারো। কেন রে? আমি এখানে থাকলে কোনো সমস্যা আছে নাকি? নাকি এখনই তোর গার্লফ্রেন্ড ফোন করবে? আমি সামনে থাকলে তার সঙ্গে কথা বলতে পারবি না। দেখো আপু, তুমি একদমই ফাইজলামো মার্কা কথাবার্তা বলবে না, কারণ তুমি খুব ভালো করেই জানো যে আমার কোনো গার্লফ্রেন্ড নেই আর প্রেম টেম করি না। কলেজে গিয়ে তো মেয়েদের সঙ্গে ফষ্টি নষ্টি খুব ভালোই করতে পারিস, আবার বলিস প্রেম করিস না। এটাও বিশ্বাস করতে হবে? দেখো, আমি তোমার মতো নই, আজ এর সঙ্গে কাল ওর সঙ্গে প্রেম করে বেড়াবো। দেখো, এত প্রেম করা ভালো নয়। এটা ঠিক আছে যে আমার অনেক মেয়ে বন্ধু আছে, কিন্তু তাই বলে আমি প্রেম টেম কখনোই করিনি। কথাটা বলে শেষ করার আগেই নীল তার গালে ঠাস ঠাস করে আরো 2টা চড় অনুভব করে। কি ব্যাপার, তুমি আবার আমাকে মারলে কেন? সকালবেলা আমাকে মেরে তোমার আপত্তি মিটেনি? আচ্ছা শোন, জীবনটা তো উপভোগ করার জন্য, তাই না? তাহলে প্রেম করব না কেন? প্রেম তো হলো জীবনের একমাত্র উপযোগ্য বিষয়। আমি তোমাকে এসব কথা জিজ্ঞাসা করিনি। আমি বলেছি তুমি আমাকে মেরেছো কেন। অ্যাডভাইস নেওয়া আমি পছন্দ করি না, তুই আমাকে অ্যাডভাইস দিলি তাই মারলাম। আমি কি তোকে প্রেম করার জন্য না করেছি? তোর প্রেম করার ইচ্ছে থাকলে তুমি প্রেম করো, কিন্তু আমাকে কখনো এসব বিষয়ে কোনো কিছু বলবি না। না, আমার মনে হয় আমাকে দিয়ে প্রেম টেম ওইসব কখনো হবে না। কথাটা বলেই নীল নীলাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে চুপচাপ রুম থেকে বের হয়ে চলে যায়। এইদিকে নীলা রাগে খটখট করতে থাকে, কারণ কেউ তাকে অ্যাভয়েড করুক এটা সে পছন্দ করে না, আর নীল সেটাই করেছে। নীলা সবসময়ই এই কথাটা চিন্তা করে, পরিবারের সবার চাইতে তার প্রাধান্যটাই বেশি, কারণ সে পরিবারের একমাত্র মেয়ে এবং বড় মেয়ে। কিন্তু নীল কখনোই তাকে তেমন গুরুত্ব দেয় না, পাত্তাও দেয় না, সে তার মতো করেই চলে। এদিকে রাতের বেলা সবাই যখন একসঙ্গে রাতের খাবার খেতে বসলো, তখন নীলকে কোথাও দেখা যাচ্ছে না। সেটা দেখে নীলা নীলার মাকে জিজ্ঞাসা করে, ছোট মা, তোমার ছেলে কোথায়? তোমার ছেলেকে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না কেন? সে কি রাতের খাবার খাবে না? সে আমি বলতে পারবো না বাপু। আমি তাকে অনেকক্ষণ খেতে আসার জন্য বলেছি, কিন্তু সে বলল খাবে না। কেন, কি হয়েছে? তোমার ছেলের শরীর খারাপ করেছে নাকি? তা জানি না, কিন্তু দেখলাম চুপচাপ বিছানায় শুয়ে আছে। তখন নীলা আর কোনো কথা না বলে চুপচাপ নিজের খাবারটা খেয়ে নেয়। আর খাওয়া শেষ হলে নীলের মাকে বলে নীলের জন্য খাবারটা প্লেটে সাজিয়ে দিতে। তখন নীলের মাও আর কোনো কিছু জিজ্ঞাসা না করেই নীলের জন্য খাবারটা প্লেটে সাজিয়ে দেয়। আর নীলা সে খাবারটা নিয়ে নীলের রুমে চলে যায়। দরজায় দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ ধরে নক করছে, কিন্তু নীল কোনোভাবেই দরজা খুলছে না। এই শেষবারের মতো বলছি, দরজা খুলবি নাকি লাথি মেরে দরজা ভেঙে দিব? তারপরও ভিতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। সেই জন্য নীলা চিৎকার করতে শুরু করে। আর তখনই বাড়ির সবাই এসে সেখানে উপস্থিত হয়। রুমের দরজা খোলার পর দেখা যায় নীল অজ্ঞান অবস্থায় বিছানায় পড়ে আছে। তখনই তাকে দ্রুত হসপিটালে এডমিট করা হয়। 2 দিন পর নীল সম্পূর্ণ সুস্থ হয় এবং তাকে বাড়িতে নিয়ে আসা হয়। সেদিন রাত্রিবেলা নীল তার রুমে শুয়েছিল। তখনই নীলা তার রুমে যায় আর বলে, কি ব্যাপার, কি হয়েছিল সেদিন তোর? কই, কিছুই হয়নি। আমি একদম সম্পূর্ণ ঠিক ছিলাম। তারপর কিভাবে কি হলো সেটা জানি না। আমার দিকে তাকিয়ে বল তোর কি হয়েছে। নীলার কথা শুনে নীল যেই না নীলার দিকে তাকাতে যাবে, অমনি তার চক্ষু চড়ক গাছ।
কারণ নীলা আজ একটা পাতলা টি শার্ট পরেছে, যার ফলস্বরূপ তার শরীরে বিভিন্ন অংশে স্পষ্ট বোঝা যাচ্ছে। আর সেই সঙ্গে সেই টি শার্টের গলাটা ছিল একটু বড়, যার কারণে তার বুকের ঠিক মাঝ বরাবর থাকা বাদামি রঙের তিলটা দেখা যাচ্ছিল, যার কারণে নীলের চোখ দুটো ওখানেই আটকে গিয়েছিল। কিন্তু সেটা নীলের চোখ এড়ালো না, সে বিষয়টা স্পষ্ট বুঝতে পারলো আর নীলকে বলল। কি রে, তোর চোখ দুটো এখানে এসে আটকে গেল কেন? তখনই নীল তার মাথায় একটা থাপ্পড় মেরে চোখ দুটো সরিয়ে নিল আর বলতে লাগলো। সরি আপু, আসলেই তুমি অনেক সুন্দর, আর যার কারণে ছেলেরা তোমার সঙ্গে প্রেম করতে চায়। তুই প্রেম করতে পারিস না আমার সঙ্গে? আমাকে তোর পছন্দ নয়? আরে এসব তুমি কি বলছো? আমি তোমার সঙ্গে প্রেম করতে যাব কেন? তুমি তো আমার আপন চাচাতো বোন, আর বোনের সঙ্গে কখনো প্রেম করা যায় নাকি? কেন, এটা কোনো কথা হলো? এখন তো এসব প্রেম অহরহ হচ্ছে। তুই যদি আমার সঙ্গে প্রেম করিস তাহলে তো আর আমাকে কষ্ট করে পরিবারের সবার চোখ ফাঁকি দিয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যেতে হতো না। তোকে নিয়ে বের হলে তো কেউ কিছু বলার সাহসই পেত না। আপু, আমি বড় আম্মুর সঙ্গে আজকেই কথা বলবো, আর বলবো তোমাকে যত দ্রুত সম্ভব সাইকো স্পেশালিস্ট ডক্টর দেখাতে। কথাটা শেষ হতে না হতেই নীলা নীলের গলা চেপে ধরে। নীলের তখন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, সে কাশছিল, কিন্তু নীলা তারপরও তার গলা ছাড়ছে না। তুই আমাকে সাইকো বললি তাই না? এক্ষুনি তোকে মেরে ফেলবো। তখনই নীলের মা নীলকে ওষুধ দেওয়ার জন্য ঘরে আসছিল, আর এটা দেখে নীলের মায়ের মাথা একদমই ঠিক ছিল না। টেনে নীলাকে সরিয়ে নিয়ে একটা থাপ্পড় মেরে বলেন। তোমার এত বড় সাহস কি করে হয় আমার ছেলের গায়ে হাত তোলার? মানছি তুমি পরিবারের বড় মেয়ে, তাই বলে তুমি এইভাবে আমার ছেলেকে মেরে ফেলার চেষ্টা করবে? আমার ছেলেকে সরিয়ে দিয়ে তুমি এই পরিবারের সমস্ত সম্পত্তি ভোগ করতে চাইছো, তাই না? নীলা নীলের গলা এতটাই শক্ত করে চেপে ধরেছিল যে নীলের তখন কথা বলতেও কষ্ট হচ্ছিল, কিন্তু তারপরও সে নিজেকে কোনো রকম সামলে নিয়ে তার মাকে বলে। মা, বিষয়টা ওরকম কিছুই নাই, তুমি একটু ঠান্ডা হও। তুমি প্লিজ এত উত্তেজিত হয়েও না। তোর মাকে সামলাও, তা না হলে কিন্তু খারাপ কিছু হয়ে যাবে। তুই যেটা বলেছিস সেটা আমি হজম করতে পারছি না। আর এখন আবার তোর মা আমার গায়ে হাত তুললো। আজ আসুক তোর মা বাড়িতে, আমি যদি সব কিছু না বলেছি। হ্যাঁ যাও, যা কিছু করতে পারো। আজ আমিও এর একটা হেস্তনেস্ত চাই। আমি আমার ছেলেকে নিয়ে এই বাড়িতে আর থাকবো না, বলে দিলাম। তোমার যেখানে খুশি তুমি সেইখানে চলে যেতে পারো, কিন্তু নীল আমাদের পরিবারের ছেলে, সে কোথাও যাবে না। আর ছোট আব্বু বাড়িতে আসার পরে তুমি সেটা বুঝতে পারবে। কথাটা বলতে বলতে নীলা সেখান থেকে চলে গেল। এদিকে নীলের মা তাকে বলতে লাগে। আজ আমি তোর বাবা বাড়িতে আসলে সব কিছুই বলবো। এই বাড়িতে আর আমি তোকে নিয়ে থাকবো না। মেয়েটার কত বড় সাহস, সে তোকে মেরে ফেলার চেষ্টা করেছে। যদি আমি সময় মতো এখানে না আসতাম তাহলে তো তোকে মেরেই ফেলতো। তখন নীল তার মাকে বোঝানোর চেষ্টা করে আসলে উনি যেটা দেখেছেন সেটা ভুল। নীলা আসলে সেরকম কোনো উদ্দেশ্য নিয়ে এখানে আসেনি। আসলে নীলা মেয়েটা একটু রাগী, কিন্তু অতটাও খারাপ নয়। কিন্তু সে তার মাকে এই বিষয়টা কোনোভাবেই বোঝাতে পারছে না, তাই তার মা তাকে আবারও বলতে থাকে। দেখ, আমি বয়সে বড় এবং আমি তোর মা, সেই কথা সবসময় মাথায় রাখবি। আমার সন্তানের কোথায় ভালো হয় সেটা আমি খুব ভালো করেই জানি। তখন নীল আর কোনো কথা না বলে চুপ হয়ে গেল, কারণ সে ভালোভাবেই বুঝতে পেরেছে এখন তার মাকে যাই কিছু বলা হোক না কেন, কিন্তু তিনি সেটা বুঝবেন না। এদিকে রাতের বেলা যখন নীলের বাবা বাড়িতে আসলো, তখনই তো নীলের মা নীলের বাবাকে সব কিছু বলে। আর সব কিছু শুনে নীলের বাবা বলে। দেখো, নীলাকে আমি খুব ভালো করে চিনি। আমার মনে হয় না নীলা এমন কাজ করতে পারে। তোমার দেখাই ভুল আছে। তার মানে তুমি আমার কোনো কথাই শুনবে না তার মানে? আচ্ছা ঠিক আছে, তবে তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি, আমার ছেলের যদি কোনো কিছু হয় তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় সময় হলে দেখা যাবে। এখন আমার মাথাটা খেয়েও না, আমাকে একা থাকতে দাও। সারাদিন অফিস করে এসেছি, বুঝতে পেরেছো? নীলের মা তাকে নীলার বাবাকে কিছু বলতে না পেরে সোজা রুম থেকে বের হয়ে বাইরে চলে যান। এরপর কাটতে লাগলো বেশ কয়েকদিন। সেদিন নীল কলেজে যাবে বলে রেডি হচ্ছে, তখনই নীলা সেখানে আসে। এই নীল, আমাদের ড্রাইভারের শরীর খারাপ, সে আমায় আজ দিয়ে আসতে পারবে না। তুই একটু তোর সঙ্গে আমায় নিয়ে যাস তো। সে না পারলে তুমি অন্য কোনো গাড়ি নিয়ে চলে যাওয়ার বন্দোবস্ত করো, কিন্তু আমি তোমাকে দিয়ে আসতে পারবো না। কেন রে ভাই, কি সমস্যা, কি হয়েছে? তুই আমাকে দিয়ে আসতে পারবি না কেন?
আমি তোমাকে কেন দিয়ে আসতে পারবো না সেটা আমার চাইতে তুমি খুব ভালো করে জানো। আমি তোমার ভালো করতে চাইলেও তোমার খারাপ হবে, তাই বিপদ থেকে দূরে থাকাই ভালো। কি বললি তুই? আমি তোর কথা বুঝতে পারলাম না। বিপদ থেকে দূরে থাকা ভালো মানে? তুই কি আমাকে বিপদ বলছিস নাকি? তখন নীল কোনো রকমে কথাটা ঘুরিয়ে নিল। সে বলল, না, আমি তোমাকে বিপদ বলতে যাব কেন? যাই হোক, এখন আমার সময় নেই তোমার সঙ্গে কথা বলার, আমি আসছি। নীলা কিছু বলতে চাইছিল, কিন্তু সে আর সেই সুযোগটা পেল না। তার আগে নীল সেখান থেকে বের হয়ে চলে গেল। এদিকে নীলা ড্রয়িং রুমে এসে চেঁচামেচি করতে শুরু করে। এটা দেখে নীলের মা সেখানে উপস্থিত হয় আর বলতে থাকে, এই মেয়ে, এটা বাড়ি নাকি অন্য কিছু? তুমি এখানে ষাঁড়ের মতো চেঁচামেচি করতেছো কেন? আমার যা ইচ্ছা আমি তাই করব, কিন্তু সেই বিষয়ে তোর কাছে কোনো কৈফিয়ত দেব না। তাই তুমি আমার কাছে কৈফিয়ত চাইতে এসো না। তোমার এত বড় সাহস, তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলছো? ঠিক আছে, আজ আসুক নীলের বাবা বাড়িতে, তারপরে দেখবো তোমায়। হ্যাঁ, যাও না, তোমার যা ইচ্ছে তুমি তাই করো। বলতে বলতে নীলা সেখান থেকে বের হয়ে চলে যায় আর বাসার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করে থাকে রিক্সার জন্য। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সে একটা রিক্সা পায়। তারপরে সে রিক্সা করে ভার্সিটিতে চলে যায়। সেদিন বিকালবেলা যখন নীল বাসায় আসে, তখনই নীলা তার রুমে যায়। খুব ফুটানি হয়েছে না তোর? কি বলতে এসেছো সরাসরি বলো। তোমার এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা শোনার আমার সময় নেই। কেন, বাইরে গার্লফ্রেন্ড অপেক্ষা করছে নাকি যে গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাবি? হ্যাঁ, চিন্তা করছি সেটাই করব, কারণ গতকাল আমাদের কলেজে একটা নতুন মেয়ে অ্যাডমিশন নিয়েছে। মেয়েটাকে দেখতে হেব্বি সুন্দরী, আমার সাথে মানাবে ভালো। নীলা কি জানি মনে করে কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে গেল। নীলও সেই বিষয়টাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করলো না। আসলে সে যা বলেছে সত্যি। তাদের কলেজে আজ নতুন একটা মেয়ে অ্যাডমিশন নিয়েছে, আর এই মেয়েটাকে নীলের খুবই পছন্দ হয়েছে। তাই নীল মনে মনে সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল কলেজে গিয়ে সে এই মেয়েটাকে প্রপোজ করবে। আর তার বাবা মায়ের তার যথেষ্ট ভরসা রয়েছে। তার সিদ্ধান্তের উপর তার বাবা মা কখনোই অমত করবে না। আর তাই পরের দিন সকালবেলায় কলেজে গিয়ে নীল সেই মেয়েটাকে প্রপোজ করে। নিশি ভালোবাসার মানুষকে কিভাবে প্রপোজ করতে হয় সেটা আমি জানি না। ইনফ্যাক্ট কাউকে কখনো ভালোবাসিনি, তাই এত গুছিয়ে কথা বলা আমার পক্ষে সম্ভব নয়। আমি তোমাকে সরাসরি বলছি, তোমাকে প্রথম দেখায় আমি ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ। দেখো নীল, তোমাকে আমি চিনিও না জানিও না। এর আগে কখনো তোমার সঙ্গে আমার পরিচয় ছিল না। তাই এভাবে হুটহাট করে সিদ্ধান্ত নেওয়া তোমার পক্ষে সম্ভব হলেও আমার পক্ষে কিন্তু মোটেও সম্ভব নয়। তখন নীল নীলার কাছে জানতে চাই তাকে এভাবে অ্যাভয়েড করার কারণটা কি। তখন নিশি নীলকে বেশ কিছু কথা বলে, আর সেই সব কিছু কথা বলার পর নীল তাকে ইনিয়ে বিনিয়ে তার সঙ্গে রিলেশনে যাওয়ার জন্য রাজি করিয়ে নেয়। তাদের দুজনের এই সম্পর্কের কথা নীলের কান পর্যন্ত পৌঁছাতে বেশি সময় লাগলো না। নীলা এই বিষয়টা শোনার সঙ্গে সঙ্গে প্রচণ্ড পরিমাণে ক্ষেপে যায়। তখনই সে এক মুহূর্ত দেরি না করে নীলের বাবাকে সবকিছু খুলে বলে। ঠিক আছে, দেখো আমি বিষয়টি বুঝতে পারছি। দেখো নীলা, নীল তোমার ছোট ভাই, তাই সে চাইলে কারোর সঙ্গে রিলেশন যেতে পারে। ছোট আব্বু, তুমি বাবা হয়ে নিজের ছেলের সম্পর্কে এই কথাগুলো বলছো কি করে? তোমার ছেলে একটা মেয়ের সঙ্গে রিলেশন করে, সেটা কি তোমার জন্য যথেষ্ট অপমানজনক নয়? আরে বাবা, আমি তো এটা বুঝতে পারছি না, এখানে অপমানের কি আছে? আসলে আমি কিছু বুঝতে পারছি না, তোমাদের মাথা মুন্ডু কিছু আছে নাকি সেটাও হারিয়ে গেছে। কথাটা বলেই নিজের ছোট আব্বুকে রাগ দেখাতে দেখাতে নীলা সেখান থেকে নিজের রুমে চলে আসে। আর মনে মনে ভাবতে থাকে, যেভাবেই হোক নীলকেই রিলেশন থেকে সরিয়ে আনতেই হবে। কারণ নীলের প্রতি তার লম্বা একটা ক্রাশ আছে। সেটা খুব ভালো করে জানে যে নীল তার আপন চাচাতো ভাই, তার উপর আবার তার চাইতে বয়সে ছোট। কিন্তু তার এসব বিষয়ে বিন্দু মাত্র মাথা ব্যথা নেই। সে বরাবরই এরকম, যখন যে জিনিসটা পছন্দ হয় তখন সেটা তার চাই। তাই তো সেদিন নীল সন্ধ্যাবেলা নিজের রুমে বসে স্টাডি করছিল। এমন সময় নীলা সেখানে প্রবেশ করে আর সঙ্গে সঙ্গে রুমের দরজাটা লাগিয়ে দেয়। সেটা দেখে নীল তাকে বলতে থাকে, কি ব্যাপার আপু, কি হয়েছে? তুমি আমার রুমে এসেছো কেন? এসেছো ভালো কথা, কিন্তু দরজাটা কেন বন্ধ করেছো? চুপ, একটাও কোনো কথা বলবি না। যদি একটাও কথা বলেছিস তাহলে কিন্তু আমি চেঁচামেচি করতে শুরু করব। আরে বাবা, কি হয়েছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। আর এখানে চেঁচামেচি করার কথা আসছেই বা কোথা থেকে, সেটা বলো। নিশি নামের ওই মেয়েটার সঙ্গে তোর কিসের এত মেলামেশা? তোকে কতবার বলেছি মেয়ে বন্ধুদের সঙ্গে সম্পর্ক রাখবি না। নিশি আমার বন্ধু নয়, সে আমার গার্লফ্রেন্ড, তাকে আমি ভালোবাসি। আর একবার যদি আমি তোর মুখ থেকে কোনো গার্লফ্রেন্ড বা মেয়ে বন্ধুর নাম শুনেছি তাহলে একদম মেরে তক্তা বানিয়ে দিব বলে দিলাম।
আরে বাবা, ভার্সিটিতে তোমার বয়ফ্রেন্ড থাকতে পারে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমি একটা গার্লফ্রেন্ড এত কষ্ট করে পাঠালাম আর সেটার দিকে তোমার নজর পড়ে গেল। তখন নীলা বলতে থাকে ওই সব দিকে নজর দেওয়া নীলের কাজ নয়, শুধু তাকে যেটা করতে বলা হয়েছে সে যেন সেটাই করে। আর তাই নীল তখন বলতে থাকে, দেখো, আমি তোমার নিজের টাকায় কেন সম্পত্তি নয় যে তুমি আমাকে সেইভাবে ভোগ করার করবে। আমি একটা মানুষ আর আমার নিজের একটা লাইফ আছে, আর সেখানে আমি কারোর কোনো মতামত গ্রহণ করতে ইচ্ছুক নই। কথাটা শুনে নীলা প্রচন্ড পরিমাণে ক্ষেপে যায় আর নীলকে ঠাস করে একটা চর বসিয়ে বলতে থাকে, একদম পাকা পাকা কথা বলার চেষ্টা করবি না। তুই খুব ভালো করে জানিস এইভাবে পাকা পাকা কথা বলা আমার একদমই পছন্দ নয়। আমি তোকে যেটা করতে বলেছি তুই সেটাই করবি। বললাম তো, আমার নিজের একটা লাইফ আছে, সেখানে আমি অন্য কারোর কোনো কথা শুনতে রাজি নই। কথাটা বলার সঙ্গে সঙ্গেই নীলা নীলকে ধাক্কা দিয়ে বিছানার উপরে ফেলে দেয় আর সঙ্গে সঙ্গে তার বুকের উপরে উঠে বসে। তখন নীল চেঁচাতে শুরু করে, আরে, এটা তুমি কি করছো? তুমি আমার বুকের উপর উঠে বসে আছো কেন? আমার তো নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, মনে হয় আমি এক্ষুনি দম বন্ধ হয়ে মারা যাব। তুই এত সহজে মরবি না, তোর মরণ আমার হাতে। তাই আমি যেটা বলেছি তুই সেটাই করো, নয়তো তোর মরণ খুব কাছাকাছি চলে এসেছে। নীল নীলাকে নিজের বুকের উপর থেকে নামানোর জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই পেরে উঠছে না। নীলা যেন তার বুকের উপর আরো শক্ত করে চেপে বসার চেষ্টা করছে। তাই নীল কোনো রকমে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। শোন, এইভাবে মুচড়ামুচড়ি করে কোনো লাভ হবে না। আমি তোকে যেটা বলেছি তোকে সেটাই করতে হবে। নিশির সঙ্গে তোর কোনো সম্পর্ক রাখা চলবে না। আমি একটা কথা কোনোভাবেই বুঝতে পারছি না, আমি নিশির সঙ্গে সম্পর্ক রাখলাম নাকি রাস্তার কোনো পাগলির সঙ্গে সম্পর্ক রাখলাম, সেটা জেনে তোমার কী লাভ? আর সেই সম্পর্কটা ভাঙানি দিয়ে তোমার কী লাভ? আমার লাভ লসের হিসাব করার কথা আমি তোকে বলিনি। আমি তোকে যেটা করতে বলেছি তোকে সেটাই করতে হবে। তুই নিশির সঙ্গে কোনো সম্পর্ক রাখবি না, এইটাই ফাইনাল। তখনও নীলা নীলের বুকের উপর চেপে বসে আছে। নীল যেন দম বন্ধ হয়ে মারা যাবার উপক্রম শুরু হয়ে গেছে, কারণ নীলার শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো। আর এদিকে নীল একদম হ্যাংনা পাতলা একটা ছেলে মানুষ, তাই নীলার ওজন সহ্য করা তার পক্ষে একদমই সম্ভব ছিল না। নীলা আপু, তুমি আমার বুকের উপর থেকে নামবে নাকি আমি আমার আম্মুকে ডাকতে শুরু করব? তখন নীলা তার দিকে নিচে হয়ে ঝুঁকে বলতে থাকে, তোকে আমি কতবার বললাম আমার সঙ্গে বাড়াবাড়ি করে কোনো লাভ হবে না। আমি যেটা করতে বলেছি সেটাই করতে হবে। তখনই নীলের চোখ দুটি আটকে গেল নীলার বুকের মাঝখানে। বুকের ঠিক মাঝ বরাবর অনেক সুন্দর একটা ছোট্ট তিল। তখনই নীল নীলাকে বলে উঠে, আপু, তোমার জামাটা একটু ঠিক করো প্লিজ, তোমার ওই দুটো দেখা যাচ্ছে। তোকে দেখানোর জন্যই তো দেখাচ্ছি, দেখ না কত সুন্দর। ছি আপু, এসব তুমি কি বলছো? আমি তোমার আপন চাচাতো ভাই, আমাকে এসব কথা বলতে তোমার একটু লজ্জা করছে না? এইসব ন্যাকামো আমার কাছে দেখাতে আসিস না তো, কারণ আমি তোকে কখনোই চাচাতো ভাই মনে করি না। একটু দে না আমায় আদর করে। নীল তখন নিজের চোখ দুটো বন্ধ করে নেয় আর চোখের উপর নিজের হাত রেখে বলতে থাকে, আপু প্লিজ, তুমি তোমার জামাটা ঠিক করো, বেশিক্ষণ এভাবে থাকলে কিন্তু আমি নিজেকে কন্ট্রোলে রাখতে পারবো না, বলে দিলাম। কে বলেছে নিজেকে কন্ট্রোলে রাখতে? আমি তো নিজেই তাকে বলেছি আমায় একটু আদর করে দে, কিন্তু তুই তো নিজেই আমার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করছিস। কথাটা বলেই নীলা নীলের হাতটা টান দিয়ে একটু তার বুকের কাছে নিয়ে আসে। নীলের হাতটা যখনই নীলার বুকে স্পর্শ করতে যাবে, নীল তখনই কেঁপে উঠে বলে, আরে, কি করছো কি তুমি? তখন নীলা নিজেই নীলের হাতটা ধরে তার বুকে চাপ দিয়ে ফিলিংস নিতে শুরু করে। নীল তখন চেষ্টা করা সত্ত্বেও নিজেকে সরিয়ে নিতে পারছিল না, কারণ সে তো একটা ছেলে, আর একটা মেয়ে যদি নিজের থেকে এভাবে তার কাছে এসে ধরা দেয় তাহলে সে কি করবে। নীলা নিজেই নীলকে বিভিন্নভাবে রোমান্টিক স্পর্শ করতে শুরু করে। এদিকে নীল যদিও নিজেকে তখনও কন্ট্রোল করার চেষ্টা করছে, তখনই নীলা তাকে বলে, এই তোর মধ্যে কি পুরুষত্ব বলতে কিছু নেই নাকি? কেন, আমাকে দেখে তোমার হিজড়া মনে হচ্ছে নাকি যে আমার মধ্যে পুরুষত্ব বলতে কিছুই থাকবে না? তোকে আমার যথেষ্ট সন্দেহ মনে হচ্ছে, কারণ তুই যদি সত্যি পুরুষ হতি তাহলে আমি এইভাবে নিজেকে তোর কাছে তুলে দেওয়ার পরেও তুই নিজেকে কোনোভাবে এতটা সেফলি কন্ট্রোল করতে পারতি না। দেখো আপু, এখন কিন্তু সত্যি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুমি কিন্তু আমার পুরুষত্বে আঘাত এনে কথা বলছো, এখন কিন্তু আমি বিগড়ে যেতে বাধ্য হব। তখন নীলা নীলকে আরেকটু খোঁচা মেরে বলতে থাকে, তুই আর কি করতে পারবি বল?
আমি নিজেকে তোর এতটা কাছে এনে দিলাম, তারপরও তুই আমাকে একটু সুখ দেওয়ার চেষ্টা না করে উল্টো আর উল্টোপাল্টা কথা বলছিস, তাহলে তোর কাছে আর কি আশা করা যায়? সেই মুহূর্তে নীল তার শরীরের সমস্ত শক্তি একসঙ্গে করে নীলাকে ধাক্কা দিয়ে নিজের বুকের উপর থেকে সরিয়ে কোনো রকমে সেখান থেকে উঠে দাঁড়ায়। আর যেই না নিজেকে নীলের বাহুবন্ধন থেকে মুক্ত করতে পেরেছে, তখন আর সেখানে এক মুহূর্ত দেরি না করে রুমের দরজা খুলে বাইরে চলে আসে। সে নিচে আর এক মুহূর্ত না থেকে সোজা ছাদে চলে আসে। ছাদের এক পাশে নীল দাঁড়িয়ে ছিল, আর ঠিক কিছুক্ষণের মধ্যেই নীলার সেখানে আগমন হয়। কিরে, রুম থেকে এভাবে পালিয়ে চলে আসলি কেন? তুমি আমার এখানে কি করতে এসেছো? তোমাকে আর কত বলবো তুমি আমার থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করো? আমি তো তোর থেকে নিজেকে দূরে রাখতে চাই না, আমি তো তোর কাছাকাছি থাকতে চাই। তুই কেন সেটা বুঝতে পারছিস না? যেখানে তুমি এটা খুব ভালোভাবেই জানো যে তুমি আমার আপন চাচাতো বোন, তারপর আমার চাইতে বয়সে বড়। সবচাইতে গুরুত্বপূর্ণ, তুমি খুব ভালো করে জানো আমি একটা মেয়ের সঙ্গে রিলেশনে আছি। তখন নীলা বলতে থাকে যেভাবেই হোক ওই মেয়ের সঙ্গে সম্পর্ক নষ্ট করতেই হবে নীলকে। তা না হলে নীলা যেভাবে পারে ওই মেয়ের থেকে নীলকে আলাদা করে নেবেই। আর সেই কথা শুনে নীল বলে, তুমি কেন এরকম করছো আমি সেটাই বুঝতে পারছি না। আমি একটা মেয়ের সঙ্গে সম্পর্কে আছি, আর এটাতে তোমার কি এত সমস্যা? বললাম না আমি তোকে আমার করে পেতে চাই, সেখানে আর কারোর উপস্থিতি থাকুক সেটা আমি চাই না। বললাম না আমি তোকে আমার করে পেতে চাই, সেখানে অন্য কারোর উপস্থিতি থাকুক সেটা আমি কখনোই চাই না। আমার মনে হয় তোমার মাথাটা এবার সত্যি সত্যিই গেছে। তুমি কি বলছো সেটা হয়তো তুমি নিজেই জানো না। আমি তোমার আপন চাচাতো ভাই হই, সেটা তুমি একদমই ভুলে গেছো। কথাটা বলতে দেরি হলো, কিন্তু নীলের গালে ঠাস করে দুটা বসিয়ে দিতে দেরি হলো না। নীল তো বেচারি একদম কেঁদে দেওয়ার মতো অবস্থা। সে কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। কথা বলতে গেলেই মার খাচ্ছে। এটা কি জাস্ট পসিবল? তখন নীল নীলাকে কাঁদো কাঁদো কণ্ঠে বলতে লাগে, তুমি কথায় কথায় এভাবে আমাকে মারছো কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি কি এমন অপরাধ করলাম যার কারণে তুমি কথাটা বলার আগেই আমায় মারছো? তুই আমার সহজ কথাটা বুঝতে পারছিস না। তোকে তো বলেছি ওই নিশি নামের মেয়েটার সঙ্গে তোর সম্পর্ক রাখা চলবে না। শি ইজ মাই লাভ অ্যান্ড অন অফ দ্য পার্ট অফ মাই লাইফ। তাই তোমাকে বুঝতে হবে বিষয়টা। ওই মেয়ের মধ্যে কি এমন আছে যেটা আমার মধ্যে নেই? তখন নীল বলতে থাকে, চাচাতো বোন আর প্রেমিকা, এই দুটো শব্দের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। বোন শুধু বোনই হয়ে থাকে, আর প্রেমিকা হয় ভালোবাসার মানুষ এবং ভবিষ্যৎ স্ত্রী। কিন্তু নীলা তো সে এক কথার মানুষ, সে তো অন্য কারো কথা শুনবেই না। সে তার মতোই বলে, তুই যদি এই মেয়েটার সঙ্গে নিজের থেকে সম্পর্ক নষ্ট না করিস, তাহলে এর জন্য কি করতে হবে সেটা আমি খুব ভালো করেই জানা আছে। তাই তোকে বেশিক্ষণ ওয়েট করতে হবে না, আমি অল্প সময়ের মধ্যে এই বিষয়টা সমাধান করে দেব। কথাটা বলে নীলা আর সেখানে এক মুহূর্তও দাঁড়ালো না। এরপর কেটে গেল 3 দিন। ইতিমধ্যে নীলা নিশির পরিবার এবং যা কিছু তথ্য জানার প্রয়োজন ছিল সবকিছুই জেনে গেছে। আজ সে নীলকে বাসা থেকে বেরোনোর সময় বলে, আজকের পর আর নিশি বলতে কোনো শব্দ থাকবে না তোর জীবনে, এটা তুই কনফার্ম হয়ে নে। শি ইজ রিয়েল লাভ ফর মাই লাইফ। তুমি যাই কিছু করো না কেন তাকে আমার জীবন থেকে সরাতে পারবে না, কারণ সে আমায় অনেক বিশ্বাস করে আর ভালোবাসে। হ্যাঁ, আমিও তো সেটাই বলতে চাইছি। আমিও দেখে নিতে চাই তোদের ভালোবাসার কত জোর আছে, যেখানে আমার ভালোবাসার কোনো মূল্য নেই। অতঃপর নীলা বাসা থেকে বের হয়ে সোজা নিশির ঠিকানায় চলে যায়। নিশি তখন কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। এমন সময় কলিং বেলের আওয়াজ শুনে নিশি এসে দরজাটা খুলে দেয়। আর দরজা খুলে দেখে নীলা দাঁড়িয়ে আছে, কিন্তু সে নীলাকে চিনত না, তাই বলে, কে আপনি? কাকে চান? আমি যদি খুব একটা ভুল না করে থাকি তাহলে আপনি নিশি, তাই না? হ্যাঁ, আপনি ঠিক ধরতে পেরেছেন, কিন্তু আমি তো আপনাকে চিনলাম না। ইনফ্যাক্ট আজকের আগে আপনাকে কখনো দেখেছি বলেও মনে হয় না। প্লিজ টেল মি ইউরসেলফ। আমি নীলা, অ্যান্ড নীলের একমাত্র ভালোবাসা। হ্যাঁ, তো আপনি আমার কাছে বলতে এসেছেন কেন? তোর কথা শুনে সত্যি আমি অবাক না হয়ে পারছি না। যেখানে আমি বললাম আমি তোমার বয়ফ্রেন্ড নীলের একমাত্র ভালোবাসা, তারপরেও তুমি এই কথা বলছো। কথাটা শুনেই নিশির পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাওয়ার মতো অবস্থা। কিন্তু তারপরেও সে নিজেকে কোনো রকমে কন্ট্রোল করে নীলাকে বলে, আপু, আপনি এসব কি বলছেন? আপনার মাথা ঠিক আছে তো? আপনাকে তো দেখে মনে হচ্ছে না আপনি আমাদের বয়সী হন। আপনাকে দেখে আমাদের চাইতে বয়সে একটু বড় বলেই মনে হচ্ছে। কেন, আমি তোমাদের চাইতে বয়সে মারামারি কাউকে ভালোবাসতে পারি না নাকি?
আমি তোমার চাইতে দেখতেও সুন্দর। কোনটা বলো? না মানে আপনাকে সেরকম কিছু বলিনি, কিন্তু নীল আমার ক্লাসমেট আর সে আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি, আমাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। কথাটা শোনা মাত্রই নীলা শুরু করে তার নাটক। সে নিশিকে দেখানোর জন্য যা যা এভিডেন্স এনেছিল সবগুলো নিশির সামনে পেশ করতে শুরু করে। এগুলো দেখতে দেখতে নিশির একদমই যেন পায়ের নিচ থেকে মাটি সরে চলে যাচ্ছিল। নিশি মাথা ঘুরে পড়ে যাচ্ছিল, কি করবে কিছুই বুঝতে পারছিল না। সে নিজের চোখের সামনে দেখতে পাচ্ছিল নীলার ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ছবি, আর সেই সঙ্গে নীলার প্রেগন্যান্সি রিপোর্ট। তখন আর কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারছে না। একটা মানুষ কিভাবে এরকম হতে পারে, এটা সে ভাবতেই পারছিল না। আপু আপনি এসব আমাকে কি দেখালেন? আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। এবার তুমি বুঝতে পারলে তো তুমি কেমন একটা কীটের সঙ্গে ভালোবাসা সম্পর্ক করতে চাচ্ছিলে। আমার পেটেও সন্তান, আর আমাকে এখন তো আর বোরিং লাগে বলে তোমার সঙ্গে সম্পর্কে আসতে চাইছে। আপনি আমাকে ক্ষমা করে দেবেন আপনাকে ভুল বোঝার জন্য। আসলে ভুলটা আমারই ছিল, আমি একটা নরকের কীটের সঙ্গে ভালোবাসার সম্পর্ক করতে চাইছিলাম। কথাটা শুনে নীলা মুখ চেপে হাসতে থাকে, কারণ সে তার প্ল্যান অনুযায়ী সাকসেসফুল হতে পেরেছে। সে নিজের হাসি চেপে রেখে নিশিকে বলতে থাকে, দেখো, আমার যেটুকু কর্তব্য ছিল সেটুকু আমি করে গেলাম। এখন তুমি কি করবে না করবে সেটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার। আমি আর তোমাকে এই বিষয়ে কিছুই বলবো না। তুমি আমার বোনের চাইতেও বেশি উপকার করলে, তোমার এই উপকার আমি কোনো দিনও ভুলবো না। নীলা তখন মুখ লুকিয়ে সাফল্যের একটা চরম হাসি দিয়ে সেখান থেকে বিদায় হয়, আর বলতে থাকে, এবার আর আমার ভালোবাসায় কোনো বাধা থাকবে না। সেদিন নীল কলেজে গেল, কিন্তু নিশি আসেনি। নীল সারা কলেজ ক্যাম্পাসে নিশিকে খুঁজলো, কিন্তু নিশিকে কোথাও খুঁজে পেল না। নিশির ফোন নাম্বারে অনেক কল করলো, কিন্তু নিশি তার ফোনটাও পর্যন্ত রিসিভ করলো না। নীল পড়ে গেল মহাচিন্তায়, কি হয়েছে কিছুই বুঝতে পারছে না সে। দেখতে দেখতে কলেজ টাইম শেষ হয়ে গেল, আর নীল বাসায় চলে আসে। বাসায় এসে রুমে বসে বসে কান্না করছে। তখনই তার মা সেখানে এসে উপস্থিত হয়। কি ব্যাপার নীল, কি হয়েছে তোমার? তুমি এখানে এভাবে বসে বসে কান্না করছো কেন? তখন নীল তার মাকে সমস্ত বিষয়টা খুলে বলে। তার মা তখন কিছু ভাবতে পারছিল না, কারণ তিনি নিজেও জানতেন নিশি তার ছেলেকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। কিন্তু হঠাৎ কি হয়ে গেল যে কারণে নিশি ফোনটাই পর্যন্ত রিসিভ করছে না। তখন তার মা তাকে বলে, এই পাগল ছেলে, এর জন্য কান্না করতে হবে নাকি? হয়তো কোনো সমস্যা হয়েছে, একটু পর দেখবে সে নিজেই তোমাকে ফোন করে নেবে। মা, তুমি বুঝতে পারছো না বিষয়টা। আমি সেই সকাল থেকে নিশির নাম্বারে ফোন দিয়ে যাচ্ছি, কিন্তু সে কোনোভাবেই ফোনটা রিসিভ করছে না। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা বুঝতে পেরেছি, কিন্তু তুমি নিজেকে একটু শান্ত করো, একটু শান্ত হয়ে বসে দেখো, কিছুক্ষণ পর হয়তো সব ঠিক হয়ে যেতে পারে। কথাটা বলেই নীলকে সান্ত্বনা দিয়ে তার মা সেখান থেকে চলে যায়। আর নীল বসে বসে শুধু ভাবতে থাকে, কখন নিশি তাকে ফোন করবে, আর কেনই বা নিশি এমন করছে। কিন্তু সে কোনো কুল কিনারা খুঁজে পায় না, তাই সে আবারও নিশিকে ফোন করতে থাকে। 5টা কল হবার পর নিশি কল রিসিভ করে। কি সমস্যা আপনার? আপনি আমাকে কেন ফোন দিচ্ছেন? দেখতে পাচ্ছেন না আমি আপনার ফোন রিসিভ করছি না? নিশি, কি হয়েছে তোমার? তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো কেন? আর তুমি কলেজে আসোনি কেন? তোমাকে আমি কতবার কল দিয়েছি। কথাগুলো এক নিঃশ্বাসে বলে শেষ করলো নীল। আর কথাগুলো শেষ হওয়া মাত্রই নিশি বলতে শুরু করে, আজকের পর থেকে আমাকে আর কখনোই আপনার কল বা মেসেজ করতে হবে না, আমার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না। আর আমি ফাইনাল সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি এই কলেজে পড়াশোনাও করব না। প্রয়োজনে এক ব্যাচ গ্যাপ দেব, কিন্তু অন্য কলেজে ভর্তি হব। নিশির বলা কথাগুলো যেন নীলের মাথার উপর দিয়ে যাচ্ছিল। নিশি কি বলছে সে কিছুই বুঝতে পারছিল না, তাই সে একদম কাঁদো কাঁদো কণ্ঠে বলতে থাকে, প্লিজ, তুমি এভাবে আমার সঙ্গে কথা বলো না। আমার খুব কষ্ট হচ্ছে, আমি আর নিতে পারছি না। অন্যকে তো কষ্ট খুব ভালোই দিতে পারেন, তাহলে নিজে কষ্ট করতে পারেন না কেন? আচ্ছা, তুমি আমাকে দয়া করে বলবে কি হয়েছে তোমার? তুমি কেন আমার সঙ্গে এরকম ব্যবহার করছো? আর কেনই বা আজ কলেজে আসোনি? আমি আপনাকে অত সব কৈফিয়ত দিতে বাধ্য নই, আপনি আর কখনোই আমাকে কল মেসেজ করবেন না। আচ্ছা ঠিক আছে, করবো না। কিন্তু কি হয়েছে সেটা তো আমায় বলো। আমার কি অপরাধ যার কারণে তুমি এভাবে আমাকে কষ্ট দিচ্ছ? তখন নীলার বলে যাওয়া সবকিছু নিশি তাকে বলে, আর সব শেষে বলে, যে ছেলের চরিত্রের এরকম হতে পারে তার সঙ্গে আমি আর যাই হোক ভালোবাসার মতো পবিত্র সম্পর্কে জড়ানো যায় না। ভালোবাসা পেতে হলে যোগ্যতা লাগে, যা আপনার মধ্যে নেই।
কথাটা বলে সঙ্গে সঙ্গে নিশি ফোনটা কেটে দেয় এবং নীলের নাম্বারটা ব্লক করে দেয়। সেই সব কথা শুনে নীলার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। নীলা কেন এমন করছে সে কিছুতেই বুঝতে পারছে না। তাই সে তার মাকে নিজের রুমে ডাকে এবং সব কিছু খুলে বলে। সব কিছু শুনে তার মা তাকে বলে, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি বিষয়টা। তুমি নিজেকে একটু শান্ত করো, আমি দেখছি কি করা যায়। সেদিন রাতের বেলা নীলের বাবা বাড়িতে আসলে তার মা তার বাবাকে সবকিছু বলে। আর সবকিছু শোনার পর তার বাবা নীলকে নিজের রুমে ডাকেন এবং বলেন, এসব কি শুনছি? তুমি যা শুনেছ সব কিছু একদম সত্যি। নিশিকে আমি সত্যি ভালোবাসতাম আর তার সঙ্গে আমার ভালো একটা সম্পর্ক ছিল, কিন্তু নীলা আপু কেন এমন করছে আমি তো সেটাই বুঝতে পারছি না। আমার ভালোবাসায় তার ক্ষতি কি? তখন নীলের বাবা নীলকে বলে, তুমি নিজেকে একটু শান্ত করো। এই বিষয়টা আর ব্যক্তিগত নেই, পারিবারিক হয়ে গেছে। তাই পরিবারের সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। অতঃপর নীল নিজের রুমে চলে যায় আর তার বাবা পরিবারের সবার সাথে বিষয়টা শেয়ার করে। আর সবাই বিষয়টা শোনার পর নীলাকে ডেকে নেয় সবার সামনে। কি ব্যাপার, কারোর কোনো সমস্যা হয়েছে নাকি? সবাই এখানে কেন? প্রশ্নটা তো আমাদের করার কথা, কারণ তোমার জন্য সবাইকে এভাবে একত্রিত হতে হবে। এটা তো আমাদের কল্পনাও তো ছিল না। কি বলবে তাড়াতাড়ি বলে ফেলো তো, আমার হাতে এতই সময় নেই। নীলা, তোমার কি মনে হচ্ছে না তুমি একটু বেশি বেয়াদব হয়ে যাচ্ছ? গুরুজনদের সাথে এভাবে বেয়াদবি করে কথা বলতে হয় না। এই শিক্ষা কি আমরা তোমায় দেয়নি? ঠিক আছে, আই এম সরি ছোট আব্বু, কিন্তু কি হয়েছে? কেন তোমরা সবাই এইখানে, আর আমাকে এবার কেন ডাকলে? তখন নীলের বাবা সবটা বলে আর সবকিছু শুনে নীলা বলে, তোমরা যা শুনেছো একদমই সত্যি। আমি নীলকে ভালোবাসি, আর ওকে আমি অনেকবার এই বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে আমার কথার কোনো তোয়াক্কা না করে ওই মেয়েটার সঙ্গে সম্পর্কে যাবার সাহস দেখিয়েছে। আমি কি করে বসে বসে আঙুল চুষবো নাকি? কথাটা শুনে নীলের বাবা নীলের দিকে তাকায় আর তারপর নীলকে বলে, তুমি যেহেতু এই বিষয়টা জানতে, তাহলে এতদিন আমাদের সঙ্গে বিষয়টা শেয়ার করোনি কেন? বাবা, আমি তো আপুকে সবটা বলেছি যে আমি অন্য একজনকে ভালোবাসি। তারপর পরিবারের সঙ্গে শেয়ার করার কি আছে এখানে? আচ্ছা, আমরা এখন কি করতে পারি সেটা তোমরাই বলো। বাবার এমন কথা শুনে নীল একটু রেগে যায় আর তার বাবাকে বলে, তোমরা সবকিছু শোনার পর এমন কথা বলছো কি করে, যেখানে নীলা আপু আমার এত বড় একটা ক্ষতি করেছে, তারপরও তোমরা বলছো তোমাদের কিছুই করার নেই? কি আর করবে? কেউ যদি কিছু করে তাহলে আমি যেটা বলেছি সেটাই করতে হবে, এর অন্যথা কিছুই হবে না এই বাড়িতে। তুমি কে গো যার কথা এই বাড়িতে সবকিছু হতে হবে? তখন নীলা সেখান থেকে নীলের সামনে গিয়ে দাঁড়িয়ে তার কানের কাছে মুখ নিয়ে বলতে থাকে, সবার সামনেই দেখিয়ে দিতে হবে নাকি বিয়েটা হওয়া পর্যন্ত অপেক্ষা করবি? তুই চাইছো এটা কি বলবে? আমি তো তোকে ছাড়া আর কিছুই চাই না। সেই কথাটা তোকে অনেকবার বলা আর বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুই যদি সব কিছু বুঝো না বুঝিস তাহলে আমি কি করব? নীল তখন কি বলবে আর কি করবে কিছুই ভেবে পাচ্ছে না, কারণ এই মুহূর্তে তার কি করা উচিত সেটাই তার মাথায় আসছে না। দেখো নীলা আপু, তুমি যেটা করেছো সেটাই কিন্তু ক্ষমার অযোগ্য অপরাধ, কারণ তুমি নিশিকে সব উল্টাপাল্টা বুঝিয়ে এসেছো। বেশ করেছি, যে জিনিসটা আমার সেটার দিকে অন্য কেউ হাত বাড়াক আমি কখনোই চাইনি, তাই আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। তোমার কি একবারও মনে হচ্ছে না তুমি ভুল কিছু করেছো, কিংবা তোমার কি একবারও এর জন্য অনুতপ্ত হচ্ছে না? নিজের ভালোবাসাকে নিজের করে পাবার জন্য যাই কিছু করতে হোক না কেন তাতে আমার বিন্দু মাত্র আপত্তি নেই। তখন নীলা আরও বলতে থাকে, নীলকে পাওয়ার জন্য যদি তাকে 7 সমুদ্র 13 নদী পার হতে হয় সে সেটার জন্য প্রস্তুত। তার এইসব কথা শুনে পরিবারের মানুষ কি বলবে তারা নিজেরাই ভাবতে পারছে না। সবাই এখন সিদ্ধান্তহীনতায় ভুগছে। তখনই নীলা সবাইকে উদ্দেশ্য করে বলতে থাকে, কি ব্যাপার, তোমরা সবাই এভাবে চুপ হয়ে বসে আছো কেন? কেউ কিছু বলছো না কেন? আমরা কি বলবো আর আমাদের কি বলার আছে সেটাই তো বুঝতে পারছি না। তুমি যা বলছো আর যা করেছো এরপর আর কি বলার থাকে? দেখো, কাউকে ভালোবাসা অপরাধ নয়, আর ভালোবাসাকে পাওয়ার জন্য যাই কিছু করতে হোক সেটা অপরাধ নয়, তাই আমি সেরকম কোনো অপরাধ করেছি বলে আমার মনে হচ্ছে না। তারপর সবাই মিলে বেশ কিছুক্ষণ সময় নিয়ে চিন্তা করতে থাকলো এখন কি করা যায়। কারণ একদিকে নীল নীলাকে পছন্দ করে না, আর অন্যদিকে নীলা নীলকে পাওয়ার জন্য যা ইচ্ছে তাই করতে প্রস্তুত। এখন যেটা করতে হবে সেটা হলো খুব ভেবে চিন্তে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে, যাতে দুজনের থেকে কারোরই কোনো ক্ষতি না হয়। কিন্তু কি এমন সিদ্ধান্ত সেটাই তো কেউ ভেবে কুল কিনারা পারছে না। তখনই হঠাৎ নীলের বাবার মাথায় একটা বুদ্ধির উদয় হলো, আর উনি সেটা সবার সামনে পেশ করলেন। একটা কাজ করলে খুবই ভালো হয়। তোমরা দুইজন 1 মাসের জন্য কোথাও থেকে ঘুরে আসো, দুজন দুজনকে
দুজন দুজনকে সময় দাও, কাছাকাছি থাকো। এরপর যদি মনে হয় দুজন একসাথে থাকতে পারবে, তারপর আমরা কোনো এক সিদ্ধান্তে উপনীত হব। এই কথাটার কোনো মানেই হয় না বাবা। তোমার কি মনে হয় আমি এই মেয়েটার সঙ্গে কোথাও গিয়ে থাকবো আর এদিকে আমার ভালোবাসার মানুষ আমাকে ভুল বুঝবে? ইটস ইম্পসিবল। অপরদিকে নীলা তো এই কথাটার জন্য একদমই রাজি, তাই সে বলে, আমার কোনো সমস্যা নেই, আমি যদি রাজি আছি। কিছু সময় কেন আমি তার সঙ্গে অনেক সময় কাটাতে রাজি আছি, কারণ আমি যে তাকে সত্যিই চাই। তোমার লজ্জা করে চাচাতো ভাইয়ের সঙ্গে সময় কাটাতে চাও, তারপর আবার তোমার চাইতে বয়সে ছোট। এত ন্যাকামি করিস না, ন্যাকামি করো না। আমার একদমই ভালো লাগে না, কারণ তুই খুব ভালো করেই জানিস তুই আমার চাচাতো ভাই, মায়ের পেটের ভাই নোস। তোর ভালোবাসার ক্ষেত্রে বয়স কোনো বিষয় নয়, সেটা আমি খুব ভালো করেই জানি। তাই আমাকে এইসব বিষয়ে কোনো জ্ঞান দিতে আসিস না। অতঃপর নীলা পরিবারের সবাইকে উদ্দেশ্য করে বলতে থাকে নীলার সঙ্গে যাওয়ার জন্য তার কোনো আপত্তি নেই। সেটা পরিবারের সবাই যেখানে যেতে বলুক না কেন সে সেখানেই যাবে, কিন্তু নীল তো এই বিষয়টা মেনে নিতে চায় না। সেখানে ঘুরতে যাওয়া তো অনেক দূরের কথা, আর সময় দেওয়া সেটা প্রশ্নই ওঠে না। তোমরা প্লিজ আমাকে জোরাজুরি করো না, আমাকে জোরাজুরি করে কোনো লাভ হবে না, কারণ জীবনে একজনকে ভালোবাসা যায়। আমিও জীবনে সেরকম কোনো অপরাধ করিনি যার কারণে আমার ভালোবাসার মানুষকে আমায় হারাতে হবে। আমার ভালোবাসার মানুষকে আমার পেতেই হবে, সেটা যেভাবেই হোক, যে কোনো পরিস্থিতিতেই হোক। নীলার মাথায় যেন আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা, কারণ সে পরিবারের কাউকে তার কথাটা বোঝাতেই পারছে না কেন যে পরিবারের সবাই এরকম করছে আর এভাবে কথা বলছে, সেটা কোনোভাবেই তার মাথায় ঢুকছে না। তাই সে মনে মনে ভাবলো এখানে কারোর সঙ্গে কোনো কথা বলে কোনো লাভ হবে না, যা করার তাকেই করতে হবে। কথাটা বলতে বলতে সে সবার সামনে থেকে বের হয়ে চলে গেল সোজা নিশিতের বাড়িতে। কিন্তু দুর্ভাগ্যের কথা বলা, সে অনেক সময় ধরে নিশিতের বাড়ির সামনে দাঁড়িয়ে কলিং বেল চেপে যাচ্ছে, কিন্তু কেউ দরজা খুলছে না। প্রায় 20 মিনিট পর নিশি এসে দরজা খুলে আর তাকে দেখেই বলে, আপনি এখানে এসেছেন কেন? নিশি প্লিজ তুমি আমার সঙ্গে এভাবে কথা বলো না, আগে আমার কথাটা শোনো, আমাকে একটু সময় দাও, আমাকে বলতে দাও। কি বলবেন আপনি? আমি তো আপনার কাছ থেকে কোনো কথাই শুনতে চাই না। আপনি চুপচাপ এখান থেকে বের হয়ে যান। আমি চাই না এই মুহূর্তে আমার বাড়িতে কোনো কেওয়াজ তৈরি হোক। দেখো নিশি, এমনিতেই অনেক প্যারার মধ্যে আছি, তাই আমি চাই না তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করো। আমাকে বলতে দাও, আমি কিছু বলতে চাই। দেখুন, একটা মেয়ে আর যাই হোক কখনো নিজের সতীত্ব নিয়ে খেলা করে না। তাই আপনি আমাকে কিছু বলতে চাইবেন না, আর বললেও আমি সেটা বিশ্বাস করব না। নিশিকে এখন কি করে সম্পূর্ণ বিষয়টা বুঝাবে সেটাই বুঝে উঠতে পারছে না, কারণ নিশি হয়তো মনে মনে ঠিক করে রেখেছে নীল তাকে যাই কিছু বলুক না কেন সে তার এসব মিষ্টি কথাই ভুলবে না। তাই তো নীল তাকে হাজারবার রিকোয়েস্ট করে বলার পরও সে নীলের কোনো কথাই শুনতে চাইছে না। উল্টো শেষমেশ নিশি বলেই বসলো, আপনি এখান থেকে চলে যান, আমি আপনার চেহারাটাও দেখতে চাই না। আর যদি আজকের পর কখনো আপনাকে এখানে দেখি, তাহলে সিকিউরিটি গার্ড দিয়ে বের করে দিতে বাধ্য হব কিন্তু আমি। নিজের ভালোবাসার মানুষের কাছ থেকে এমন কথা শুনতে হবে এটা কখনোই কাম্য নয়। তাই আমাদের গল্পের নায়ক নীল নিজেও সেটা ভাবেনি তার ভালোবাসার মানুষ তাকে এভাবে বলবে, কিন্তু কি আর করার, ভাগ্যে যা আছে তাকে কখনো মুছা যায়। তাই নিজের মনে একরাশ কষ্ট নিয়ে সেখান থেকে বের হয়ে চলে আসে। সেদিন সারাটা দিন সে বাইরে ছিল। রাত প্রায় 12টার মতো হবে বাজে সে বাসায় প্রবেশ করে। তার মা তখনও ড্রয়িং রুমে বসে তার জন্য অপেক্ষা করছিল। কি ব্যাপার নীল, এত রাত করে বাড়ি ফিরলে যে? তুমি তো কখনো এত রাত করে বাড়ি ফেরো না। কখনো এত রাত করে ফিরিনি বলে যে আর কখনো এত রাত করে বাড়িতে ফিরতে পারবো না সেটা তো কোনো হাদিসে লেখা নেই। আর আমি তো ছোট বাচ্চা নই যে আমার জন্য কাউকে টেনশন করতে হবে। নীল, আমার মনে হয় তুমি ভুলে গেছো মায়ের সাথে কিভাবে কথা বলতে হয়। এমন অসভ্যের মতো আচরণ কেন করছো তুমি? আই এম সরি মা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কিন্তু বিশ্বাস করো কিভাবে বলবো আমি সেটাই ভেবে পাচ্ছি না, কারণ এমন কষ্ট আমি কখনো পাইনি। দেখো, আমি তোমার মা, আমি তোমার কষ্টটা একটু হলেও বুঝি, তাই আমি বিষয়টা উপলব্ধি করতে পারছি। কিন্তু কি করব বলো, তোমার বাবার সিদ্ধান্তের ওপর তো আর কথা বলতে পারি না। তখন নীল আর কোনো কথা না বলে নিজের রুমের দিকে চলে যেতে চাইছিল, কিন্তু তার মা তাকে জোর করে খাবার টেবিলে নিয়ে আসে আর রাতের খাবারটা খাইয়ে দেয়। রুমে এসে বসে আছে অনেকক্ষণ হলো, কিন্তু কোনোভাবেই তার চোখে ঘুম আসছে না। তার কারণটা অবশ্য কারোরই অজানা নয়। এরকম টেনশন মাথায় থাকলে ঘুম আসবেই বা কী করে। বাসায় ফেরার সময় নীল এক প্যাকেট সিগারেট কিনে এনেছিল, কারণ সে তার বন্ধুদের কাছে শুনেছে সিগারেট খেলে নাকি টেনশন কমে যায়। তাই সে ব্যালকনিতে গিয়ে একটা সিগারেট ধরায়। নীলের রুম থেকে খুব কাছে ছিল নীলার রুম। হয়তো নীলাও ব্যালকনিতে বসেছিল, তাই তার নাক পর্যন্ত সিগারেটের ধোঁয়ার গন্ধ চলে যায় আর সে তখনই নীলের রুমে আসে।
কি ব্যাপার, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিস কেন? আর বাসায় বসে সিগারেট খেতে তোর লজ্জা করছে না? তুমি যে নির্লজ্জের মতো আমার সামনে দাঁড়িয়ে কথা বলছো, তাতে তোমার লজ্জা করছে না? আমি কি নতুন বউ নাকি যে আমার লজ্জা করবে? আর আমি মনে হয় এমন কোনো কাজ করিনি, তাই আমার লজ্জা করার কোনো কথাই নেই। এত কিছুর পরও তুমি বুক ফুলিয়ে কথা বলছো কি করে? এই কথা শুনে নীলার মধ্যে সেরকম কোনো পরিবর্তন আসলো কিনা সেটা বোঝা না গেলেও নীলা নীলকে স্পষ্টভাবে বলতে লাগে। তুই বাসায় সিগারেট খাওয়ার সাহস পেলি কি করে? যেমন করে তুমি আমার ভালোবাসার মানুষের কাছে আমার নামে মিথ্যা কথা বলে এসেছো, ঠিক তেমন করে। আমি আমার ভালোবাসাকে পাওয়ার জন্য যা ইচ্ছা তাই করতে পারি, কিন্তু তাই বলে তুই এইভাবে বাসায় বসে সিগারেট খাবি, এটা তো হতে পারে না। এই শোনো, তোমার এসব হাদিস শোনার সময় আমার নেই। তুমি এখান থেকে যাও তো, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। এই মুহূর্তে এখান থেকে বিদায় হও, আমাকে আমার মতো থাকতে দাও। যদি বলি যাব না তাহলে কি করবি? আর যদি বলি তোর ভালোবাসা পেতে মন চাইছে, একটু ভালোবাসা পেতে তোর কাছে এসেছি? এইসব কথাবার্তা শুনে নীলের মেজাজ ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু নীলা সেটা বুঝতে পারছে কিনা সেটার কোনো বহিঃপ্রকাশ বোঝা যাচ্ছে না। নীলা তো দিব্যি তার মতোই রয়েছে, তাই নীলা আবারও বলতে থাকে, তুমি এখান থেকে যাবে নাকি যাবে না? আচ্ছা, আমি একটা বিষয় কোনোভাবেই বুঝতে পারি না, তুই কেন আমার সহজ কথাটা সহজভাবে নিতে পারিস না? আমি তো বললাম তোর ভালোবাসা পেতে মন চাইছে, তাহলে তুই কেন বলছি সেখান থেকে চলে যেতে? আমি তোমার মতো পাগল হয়ে যাইনি, তাই তোমার এসব কথা আমার মাথায় ঢুকছে না। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমি তোকে পাগল বানানোর চেষ্টা করছি, দেখি পারি কিনা। কথাটা বলা শেষ করার আগেই নীলা নীলের হাত থেকে সিগারেটটা টান দিয়ে ফেলে দেয়। তারপর আস্তে আস্তে নীলের দিকে এগোতে থাকে। সেটা দেখে নীল তাকে বলতে থাকে, তুমি কি এবার ফিল্মি স্টাইলে আমাকে কিস করতে আসবে নাকি? কিন্তু সেই কথার উত্তর দেবে বা দেওয়ার প্রয়োজন আছে সেটা মনে না করে নীলা তৎক্ষণাৎ নীলের ঠোঁট তার ঠোঁট দুটো ডুবিয়ে দেয়। নীল সরে যাওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই পারছে না, কারণ নীলা তাকে চেপে ধরে আছে। কিছুক্ষণ পর যখন নীল ছাড়া পেল তখন বলল, তুমি কেন করছো এরকম? আমাকে একটু মুক্তি দাও না। আমি তো তোমার থেকে মুক্তি পেতে চাই, একটু বাঁচতে চাই। আমাকে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে দাও। আমি থাকতে মনে হয় তোর সেই আশাটা কোনো দিন পূরণ হবে না, কারণ আমি তোকে কখনো মুক্তি দেব না। নীলা তখন বিড়বিড় করে আল্লাহর নাম জপ করতে থাকে আর বলতে থাকে, আল্লাহ, তুমি আমাকে এই দুর্যোগের আযাব থেকে রক্ষা করো। আমি আর এসব কিছু সহ্য করতে পারছি না। আমি এখন আত্মহত্যা করতে বাধ্য হব। চেষ্টা করে দেখ না, আমি তোকে ঠিক বাঁচিয়ে নিব। কখনোই তোকে আমি আত্মহত্যার মতো জিনিসটি করতে দেব না। নীল তখন নিজের কপাল নিজেই চাপড়াতে থাকে, কারণ নীলা তাকে এতটাই নিপীড়ন করছে যে সে আর কোনোভাবেই কিচ্ছু সহ্য করতে পারছে না। তাই তো সে নীলাকে বলতে থাকে। নীল তখন নিজের কপালে নিজেই চাপড়াতে থাকে, কারণ নীলা তাকে এতটাই নিপীড়ন দিচ্ছে যে সে আর কোনোভাবেই কোনো কিছু সহ্য করতে পারছে না। তাই নীলাকে বলতে থাকে, আল্লাহর কাছে বলো যেন আল্লাহ নিজেই আমাকে উঠিয়ে নেয়। কথাটা শেষ করতে না করতে নীলা তার গালে ঠাস ঠাস করে বেশ কয়েকটা চড় বসিয়ে দিয়ে বলতে থাকে, তোর সাহস তো কম নয়, তুই আমার সামনে বসে বসে এভাবে কথা বলছিস কি করে? তুই কি ভুলে গেছিস আমি কি করতে পারি? ভুলে যাব কি করে? তুমি যা কিছু করেছো এরপর তো তোমাকে ভুলে যাওয়ার কথা থাকলেও আর ভুলে যেতে পারবো না। তাহলে এই কথাটা মাথায় খুব ভালো করে ঢুকিয়ে নে, আজকের পর আর কখনোই এমন কিছু আমার সামনে মুখে আনবি না। যদি মুখে এনেছিস তো আমি নিজের হাতে তোকে খুন করে ফেলবো। শেয়ার, তুমি আমাকে নতুন করে কি মারবে? আমি তো মরেই গেছি, কারণ আমার জীবন থেকে ভালোবাসাই হারিয়ে গেছে। আর ভালোবাসা বিহীন জীবন মৃত্যুর চেয়ে ভয়াবহ। বলতে বলতে নিজের হাত থেকে সিগারেটটা ব্যালকনি থেকে বাইরে ফেলে দিয়ে নিজের রুমে চলে আসে আর বিছানায় বসে বালিশে মুখ লুকিয়ে কাঁদতে থাকে। তখন নীলা তার পাশে এসে বসে আর তার মাথায় হাত বুলাতে বুলাতে বলে, প্লিজ তুই এমন করিস না, তুই কাঁদলে আমার কলেজায় আঘাত লাগে। তোমাকে আমি শেষবারের মতো রিকোয়েস্ট করে বলছি, তুমি আমার সামনে থেকে চলে যাও। আমি তোমাকে আর সহ্য করতে পারছি না। তখন নীলা নিজেও কি যেন মনে করে নীলের রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে যায় আর ঘুমিয়ে পড়ে। এরপর চলে গেল আরও একটা দিন। সেদিন নীল সারাদিন রুমের দরজা বন্ধ করেছিল। তারপর তার মা তাকে অনেকবার ডাকতে এসেছিল, কিন্তু সে তার মায়ের ডাকে সাড়া দেয়নি, এমনকি রুম থেকে একটা বারের জন্যও বের হয়নি। বাড়ির সবাই চিন্তা করছিল
নীল আবার উল্টাপাল্টা কিছু করে বসেনি তো? সেদিন নীলা নিজেও রুম থেকে বের হয়নি, কিন্তু এই কথাটা তার কান পর্যন্ত পৌঁছাতে দেরি হলো। রুম থেকে দৌড়ে বের হয়ে আসতে দেরি হলো না। সে নীলের রুমের দরজার সামনে দাঁড়িয়ে একটানা দরজায় নক করতেই থাকে। প্রায় 1 ঘন্টা পর নীল রুমের দরজা খুলে। তোমরা কি আমাকে একটু শান্তি মতো একা থাকতেও দেবে, নাকি শুরু করেছো তোমরা এসব? তোমরা কথাটা শেষ হওয়ার আগেই নীলা তাকে টান দিয়ে বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে বলতে থাকে, তুই সারাদিন রুমের দরজা বন্ধ করে আছিস কেন? কথাটা শুনে তো আমার কলেজাটা একদম শুকিয়ে যাচ্ছিল। আমি একা থাকতে চাই, আমাকে ছেড়ে দাও প্লিজ। নীলা তখনও নীলকে জড়িয়ে ধরে আছে পরিবারের সকলের সামনে। তাই নীল নিজেকে ছাড়ানোর জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। নীলা নীলকে ছাড়ছেই না। সে যেন আরো শক্ত করে নীলকে জড়িয়ে ধরছে, যেন কেউ এখনই তার কাছ থেকে নীলকে কেড়ে নেবে। এই, তুমি ছাড়বে আমাকে? এখানে পরিবারের সবাই রয়েছে, তোমার কি একটু লজ্জা করছে না? না, আমার লজ্জা করছে না, কারণ আমি তোকে সারা দিন দেখতে পাইনি। তারপর আবার যখন শুনলাম তুই রুম থেকে বের হচ্ছিস না, তখন আমার মাথায় একদমই ঠিক ছিল না। যখন দুজনের মাঝে এইসব কিছু নিয়ে কথাবার্তা হচ্ছিল, তখন পরিবারের সবাই সেখান থেকে চলে যায়। তারপর দুজনে সেখানে কথা বলতে থাকে। আচ্ছা, তুই আমাকে কবে বুঝবি সেটা বলতো। তোমাকে বোঝার কোনো ইচ্ছে আমার নেই, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। কথাটা বলে নীল নীলাকে ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে রুমের দরজাটা আবারও বন্ধ করে ফেলে, আর রুমে বসে একা একা শুয়ে থাকে। এদিকে নীলা নিজের রুমে গিয়ে কান্না করতে থাকে। কেন নীল তার সঙ্গে এরকম করছে সে এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না। এভাবে দেখতে দেখতে আরও 2টা দিন কেটে গেল। পরিবারের সকল মানুষ দুশ্চিন্তায় পড়ে গেছে। কি করবে তারা কিছুই ভেবে পাচ্ছে না। ইতিমধ্যে তারা এমন অবস্থায় কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। কোন সিদ্ধান্তটা নিলে তাদের জন্য ভালো হবে কোনোভাবেই ভেবে পাচ্ছে না কিছু। তাই সেদিন নীলের বাবা মা নীলের সঙ্গে কথা বলতে গেলে, নীল, তুমি কি ভাবছো? তুমি কোন বিষয়ের কথা বলছো সেটা ক্লিয়ার করে বলো। আজ 5 দিন ধরে কলেজ যাচ্ছি না, সেটা নাকি অন্য কিছু? আমি নীলার কথা বলছি। তুমি এই বিষয়ে কি ভেবেছো? বাবা, আমার সিদ্ধান্ত আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি। এখন আর নতুন করে আমার কাছে জিজ্ঞাসা করার মতো কিছুই থাকে না। সো এই বিষয়ে কথা বলে লাভ হবে না। কিন্তু দেখো, তোমাকেও তো একটা কথা ভাবতে হবে। নীলা আমাদের পরিবারের মেয়ে, তার সম্পর্কে আমরা সবাই খুব ভালো করেই জানি। সে যখন কিছু একটা চায়, যতক্ষণ পর্যন্ত সেই জিনিসটা তার না হয় ততক্ষণ পর্যন্ত সে কিন্তু কাউকে নিস্তার দেয় না। আচ্ছা, তোমরা পরের মেয়ের জন্য নিজের ছেলের জীবনটাকে এভাবে অতিষ্ঠ করছো কেন বলো তো? আমরা কিছুই করছি না বা কিছুই করতে চাইছি না। আমরা শুধু বলছি এমন কিছু করো না যেটা দুজনের জন্যই ক্ষতিকারক হয়ে দাঁড়ায়। আমরা শুধু এটাই বলতে চাইছি, যা করবে ভেবেচিন্তে করবে। তখনই নীলের মা নীলকে অনেক রিকোয়েস্ট করে বলতে থাকে নীলার বিষয়টা একটু ভেবে দেখবার জন্য। তখন নীল বলে, তোমরা আমার বাবা মা নাকি শত্রু? আমি তো সেটাই বুঝতে পারছি না। মানুষ আগে নিজের সন্তানের ভালো দিকটা চিন্তা করে, তারপর অন্য কিছু নিয়ে চিন্তা করে, কিন্তু তোমরা তো তার বিপরীত করছো। না বাবা, আমরা কিছুই বিপরীত করছি না। যেটা হতে পারে বা শুধু সেটাই বলছি। তখন নীলের বাবা তাকে বোঝাতে থাকে নীলা তার পছন্দের জিনিসটা না পেলে অনেকটাই হিংস্র হয়ে যায়। আর নীলের ক্ষেত্রেও যদি সেরকমটা করে তাহলে হয়তো সে নীলের অনেক বড় একটা ক্ষতি করে দিতে পারে। কিন্তু নীল সেই সব কিছুতে ভয় পায় না। তাই সে বলে, তোমরা যদি সেই রকম কিছু নিয়ে ভয় পেয়ে থাকো তাহলে আমি বলবো আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, যেখানে নীলা আপুর কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে তো আমাকে বলতেই হবে, তুমি এখনো সেই ছোটই রয়ে গেছো। তোমার মধ্যে জ্ঞান বুদ্ধি বলতে কোনো কিছুই উদয় হয়নি। তখন নীলের মা আরও বলতে থাকে, এই শহরে কারোর ঠিকানা খুঁজে বের করা কঠিন কোনো কাজ নয়। নীল যেখানেই থাক না কেন, নীলের যদি মনে জেদ উঠে তাহলে সে যেখান থেকেই পাক খুঁজে বের করে তার ক্ষতি করবেই। তাই নীলের বাবা মা তাকে অনেক করে বুঝিয়ে বলে, তোমার ভালোর জন্যই বলছি, তুমি নীলাকে অ্যাকসেপ্ট করে নাও। তোমরা আমার কোন ভালোটার কথা বলছো? আমি কিন্তু সত্যি বুঝতেই পারছি না। নীলা আপুকে অ্যাকসেপ্ট করলে আমার কোন ভালোটা হবে? দেখো, আমি তোমার বাবা, আমি এত কিছু বুঝি না। জাস্ট এইটুকু তোমাকে বলতে চাই, তুমি নীলাকে মেনে নিবে এবং আগামীকাল তাকে নিয়ে এক জায়গায় ঘুরতে যাবে। সেখানে তোমরা 1 মাস থাকবে। 1 মাস থাকার পর যদি তোমাদের দুজনের মনে হয় যে তোমরা দুজন সারা জীবন একসাথে থাকতে পারবে, তাহলে তোমাদের একসঙ্গে রাখার সিদ্ধান্ত আমরা নিব। আর যদি না পারো তাহলে হয়তো আমাদের অন্য কিছু ভেবে দেখতে হবে। তাহলে এখনই সেটা করো, কারণ আমি এই মেয়ের সঙ্গে আর যাই হোক একসঙ্গে থাকতে পারবো না। কিন্তু তার বাবা মার কথাই কোনো পাত্তা না দিয়ে তাকে বলে,
আগামীকালকে তাকে 1 মাসের জন্য নীলাকে নিয়ে বাইরে যেতে হবে। কি আর করা, বেচারি নীলা একদম নিরুপায় হয়ে পড়েছে। তার হাতে আর কিছুই করার নেই। এখন তার বাবা মা তাকে যেটা বলেছে সেটাই করতে হবে, তাই সে বাধ্য হয়ে রাজি হয়। পরের দিন সকাল হতে না হতেই নীলা একদম ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে বসে আছে কখন নীল তাকে নিয়ে বের হবে। কিন্তু এদিকে নীল রুমের মধ্যে বসে বসে কান্না করছে। তখনই নীলার মা সেই রুমে আসে। কি ব্যাপার নীল, কি হয়েছে? তুমি এভাবে বসে বসে কান্না করছো কেন? প্লিজ বড় মা, তুমি আমাকে বাঁচাও। আমি তোমার মেয়েকে নিয়ে থাকতে পারবো না। তাছাড়া তোমার মেয়ে আমার আপন চাচাতো বোন। আমি যদি তাকে বিয়ে করি, সমাজের মানুষ আমায় কি বলবে? দেখো বাবা, আমি তো এই বিষয়ে কিছু বলতে পারবো না, সেটা তুমি খুব ভালো করেই জানো। কারণ তুমি তো জানোই আমার মেয়ে সম্পর্কে। আমার মেয়ে কখনোই আমার কোনো কথা শোনে না। নীলের যেন তখন চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছিল, কিন্তু কি করবে, কিছুই তো করার নেই। সবই ভাগ্যের পরিহাস। তাই সে বাধ্য হয়ে রেডি হয়ে নিল, আর তার মা তার কাপড় চোপড় সব গুছিয়ে দিল। যাওয়ার সময় তার বাবা তার হাতে মোটা অঙ্কের একটা টাকার বান্ডেল ধরিয়ে দিয়ে বলল, এটা নিয়ে যাও, তোমাদের যেভাবে ইচ্ছে সেভাবে এনজয় করো। আর যদি টাকার প্রয়োজন হয় তাহলে একবার শুধু আমায় ফোন করো, যত টাকা লাগবে আমি পাঠিয়ে দিব। বাবা, আমি তোমাদেরকে এখনো রিকোয়েস্ট করে বলছি, প্লিজ তোমরা তোমাদের সিদ্ধান্ত থেকে পিছপা হও। তুই হাসি মুখে সবার থেকে বিদায় নিবি, নাকি বিদায় নেওয়ার সময় আরো 2-4টা খাওয়ার ইচ্ছে রয়েছে তোর? নীল তখন একদম নিরুপায়, তার কিছু বলার বা করার কোনোটাই নেই। বাধ্য হয়ে সবার থেকে বিদায় নিয়ে সে নীলাকে নিয়ে বাসা থেকে বের হয়। কোথায় যাবে কিছুই জানে না, গাড়িতে চুপচাপ বসে আছে। নীলা গাড়ি ড্রাইভ করছিল, তখনই হঠাৎ নীলা বলে, কি রে, এইভাবে চুপচাপ বসে আছিস কেন? আমার সঙ্গে কিছু গল্প কর। আমার কি একা একা বসে থাকতে ভালো লাগছে নাকি? তুমি কেন করলে আমার সঙ্গে এরকমটা? আমি তো কখনো তোমার কোনো ক্ষতি করিনি। তুমি যদি সম্পত্তি চাও তাহলে আমি আমার ভাগের সমস্ত সম্পত্তি তোমায় দিয়ে দেব, কিন্তু তার বিনিময়ে তুমি আমায় মুক্তি দাও। কেন, তোর বাবার চাইতে আমার বাবার কি সম্পত্তি কম আছে নাকি, যে সম্পত্তির জন্য তোমার সঙ্গে আমাকে এইসব করতে হবে? তাহলে তুমি কেন করছো আমার সঙ্গে এরকম? কেন আমার জীবনটাকে নরকে পরিণত করে দিচ্ছ? কারণ তোকে আমি চাই। এখন এইসব প্যাচাল বাদ দিয়ে একটু রোমান্টিক হয়ে কথা বলতো আমার সঙ্গে। এসব আনরোমান্টিকতা আমার একদমই ভালো লাগছে না। আর আমার একটু কাছে এসে বস না। কিন্তু নীলা এইসব কথা শুনে নীলের একদমই ভালো লাগছে না, কারণ সে নিশিকে সত্যিই ভালোবেসে ফেলেছিল। সেই নিশিকে নিজের করে পেতে চাইতো, কিন্তু এভাবে নীলার জন্য তার ভালোবাসাকে হারাতে হবে সেটা সে ভাবতে পারেনি। তাই সে চুপচাপ হয়েই বসে আছে। তাই আবারও নীলা বলতে থাকে, কিরে, তুই এখনো ওখানে বসে আছিস কেন? আমি তোকে কি বললাম? আমি এখানেই ঠিক আছি। তুমি গাড়ি চালাও না, পাশে গিয়ে বসলে তোমার গাড়ি চালাতে সমস্যা হবে, তারপর অ্যাক্সিডেন্ট হতে পারে। আমি কি কাঁচা ড্রাইভার নাকি যে গাড়ি চালাতে সমস্যা হবে? তুই আমার পাশে এসে বস না। কিন্তু নীল সেটা করলো না। আর তখনই হঠাৎ তার মনে একটা প্রশ্নের উদয় হলো, তারা যাচ্ছে কোথায়? নীলা তো এই বিষয়ে তাকে কিছুই বলেনি। তাই সে নীলাকে প্রশ্ন করে, আমরা কোথায় যাচ্ছি? তোর কোথায় যাওয়ার ইচ্ছে, পাহাড় নাকি সমুদ্র? নিশির কাছে। আর যদি একবারও আমার সামনে এই নাম উচ্চারণ করেছিস তাহলে কিন্তু তোকে এখানেই মেরে পুঁতে ফেলে রাখবো, বলে দিলাম। এই নামটা আমি জাস্ট সহ্য করতে পারি না। এই নামটাকে তোর জীবন থেকে মুছে দেওয়ার জন্য আমি এত কিছু করছি, আর তারপরেও তুই বারবার এই এক কথাই বলছিস। ইয়েস, আই স্টিল লাভ শি। তোর ভালোবাসার খেতায় আগুন। চুপচাপ এখানে বসে থাক, এটা রাস্তা। আমি আশা করব তুই এখানে এমন কিছু করবি না যাতে আমি উদ্ধত হতে বাধ্য হই। তখন নীলার কোনো কথা না বলে চুপচাপ গাড়িতে বসে রইল। তাদের গাড়িটা চলতে শুরু করলো। নীল তার 2 চোখ বন্ধ করে রয়েছে, কারণ তার প্রকৃতি দেখার ইচ্ছেটাই মরে গেছে। চোখ বন্ধ করে রাখতে রাখতে হয়তো সে ঘুমিয়েই গেছিল। আর এদিকে নীলা একা একা বোরিং ফিল করছিল, তাই সে নীলকে হাতে ধাক্কা দিয়ে ডাক দেয়, কিরে, আর কত ঘুমাবি? এবার তো চোখ খুল। তুমি তোমার মতো করে গাড়ি চালাও না, আমাকে বিরক্ত করছো কেন? আমার এসব ভালো লাগছে না জাস্ট। কথাটা বলে নীল আর একটু সরে গিয়ে তার মতো করে চোখ বন্ধ করে রাখতে চাইছিল, কিন্তু নীলা তাকে সেটা করার সুযোগ না দিয়ে গাড়িতে থাকা পানির বোতলের মুখটা খুলে সোজা 1 বোতল পানি নীলের মুখের দিকে ছুঁড়ে দিল। তখনই নীল চোখ খুলে বলতে থাকে, আমি কোনোভাবেই বুঝতে পারছি না এগুলো কোন ধরনের ইয়ার্কি। আমাকে কেন একটু শান্তিতে থাকতে দিচ্ছ না? আমি কি ক্ষতি করেছি তোমার? মুখটা বন্ধ করবি তুই?
দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, পেটে ক্ষুধা লেগেছে, রেস্টুরেন্টের সামনেই আছে, খেতে হবে। তুমি খেয়ে এসো, আমার খাওয়ার ইচ্ছে নেই। আমি সকালে যা খেয়েছি এখনও সেগুলি পেটে রয়ে গেছে, তাই আমার আর খেতে হবে না। নীলা তখন বুঝতে পারে এভাবে বলে কাজ হবে না, তাই সে রেস্টুরেন্টের সামনে গাড়িটা থামায় এবং রেস্টুরেন্ট থেকে তাদের খাবার প্রয়োজনীয় সামগ্রীগুলো পার্সেল করে নেয়। তারপর আবার গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করে। সেটা দেখে নীল বলে, কি ব্যাপার, তুমি না বললে তোমার ক্ষুধা পেয়েছে, তাহলে না খেয়ে চলে আসলে কেন? খাবার ইচ্ছা হয়নি তাই খাইনি। আমি না খেয়ে থাকলে তোর তো কোনো সমস্যা নেই, তাহলে তুই জিজ্ঞাসা করছিস কেন? তুই তোর মতন করে থাক না। হ্যাঁ, সেটাই ভালো। তুমি খাও বা না খাও তাতে আমার কি, আর আমি কেনই বা জিজ্ঞাসা করছি? তারপর নীলার কোনো কথা না বলে চুপচাপ বসে আছে। প্রায় 20 মিনিট পর নীলা একটা নির্জন জায়গায় দেখে গাড়িটা দাঁড় করালো, আর সেটা দেখে নীল বলতে লাগলো, কি ব্যাপার, কি হয়েছে, তুমি এখানে আবার গাড়ি দাঁড় করালে কেন? নীলের কথার কোনো উত্তর না দিয়ে নীলা খাবারের প্যাকেট বের করলো এবং খাবারটা মাখাতে শুরু করে। সে এক লোকমা খাবার নীলের মুখের দিকে তুলে ধরে বলে, এই নে, আর রাগ করিস না, খাবারটা খেয়ে নে। বললাম তো আমার খাবার খাওয়ার কোনো ইচ্ছে নেই, আমি খাবো না। তোমার খাবার ইচ্ছা থাকলে খেয়ে নাও। তুই প্লিজ এইভাবে আমার সঙ্গে রাগ করে থাকিস না। তুই যদি এইভাবে আমার সঙ্গে রাগারাগি করিস তাহলে আমি এটা সহ্য করতে পারবো না। তুমি তো আমার জীবন থেকে সব সুখ কেড়ে নিয়েছো, তাহলে আর কি চাও? এখন আর কেন আমি তোমার সাথে সঙ্গে ভালো ব্যবহার করতে যাব সেটা বলতে পারো? তুই খাবারটা খাবি নাকি সেটা বল। কথাটা বলে নীলা নীলের মুখটা চেপে ধরে মুখের ভিতর খাবারটা পুড়ে দেয়। তখন নীলার কোনো কথা না বলে চুপচাপ খাবারটা চিবিয়ে খেতে থাকে। এভাবে দুজনের খাওয়া দাওয়া শেষ হয়। তারপর নীলা আবার গাড়ি চালাতে শুরু করে। তখন নীলা আবার বলে, তুমি এবার তোমাকে এটা বলো যে আমরা কোথায় যাচ্ছি। আমার নানা বাড়িতে যাচ্ছি, মানে সুসং দুর্গাপুর। এখনো বসন্তকাল, এখন তো বসন্তকাল, এখন ওখানে অনেক ঘোরাঘুরি করা যাবে। ওখানে তো কখনো যাসনি তাই জানিস না। আমার নানা বাড়ির পাশে অনেক সুন্দর সুন্দর পাহাড়, আর ওই যে সোমেশ্বরী নদীর নাম শুনেছিস তো, ওটা রয়েছে। তোকে আরেক কথা বলার ছিল, আমার নানুর বাড়ি কিন্তু সোমেশ্বরী নদীর একদম কাছেই। নীলা কোনো রিসোর্ট বা হোটেলে যাচ্ছে না। সেটা শুনে মনে মনে একটু খুশি হয়, কারণ আর যেই হোক নানার বাড়িতে গিয়ে নীলা হয়তো এসব পাগলামো মার্কা কর্মকাণ্ড করতে পারবে না। তাই সে চুপচাপ বসে আছে। এভাবে দেখতে দেখতে বিকেল প্রায় হয়ে গেল। সুষম দুর্গাপুর এসে পৌঁছতে নীলার নানুর বাড়িটা গ্রামের সাইডে ছিল, আর নীলের বরাবর গ্রাম অনেক পছন্দের জায়গা। যদিও গ্রামে তাদের তেমন কোনো আত্মীয় স্বজন নেই, তাই কখনো ওভাবে গ্রামে যাওয়া হয়ে ওঠে না। এই কি রে, এইভাবে ধ্যানমগ্ন হয়ে বসে বসে কি ভাবছিস? ওই যে সামনেই আমার নানা বাড়ি দেখা যাচ্ছে। কই না তো, কিছুই ভাবছিলাম না। যাই হোক, অবশেষে রাস্তা শেষ হতে চলেছে সেটা জেনে খুব খুশি হলাম। কেন, এতক্ষণ কি তুই আমার সঙ্গে বসে থাকতে বোরিং ফিল করছিলি নাকি? যদিও এই কথাটা একদমই সত্য যে নীল তার সাথে বসে থাকতে খুবই বোরিং ফিল করছিল, কিন্তু এই কথাটা কোনোভাবেই মুখে প্রকাশ করা যাবে না, কারণ এই কথাটা হয়তো এখন মুখে প্রকাশ করলেই নীলা অনেকটা ক্ষেপে যাবে, আর ক্ষেপে গিয়ে সে যা ইচ্ছে তাই করে ফেলতে পারে। তাই নীল কথাটাকে ঘুরিয়ে দিয়ে বলল, আর না, সেরকম কোনো বিষয় নেই। আসলে তুমি তো জানোই যে আমি জার্নি করতে একদমই পছন্দ করি না, তাই আর কি। যাই হোক, দেখতে দেখতে নীলার নানার বাড়ির সামনে এসে গাড়িটা দাঁড়ালো। গ্রামের বাড়ি কিন্তু দেখতে বেশ ঝাঁকঝমকপূর্ণ, বেশ সুন্দর করে পরিপাটি সাজানো গোছানো। দেখলে কেউ বলতেই পারবে না এটা গ্রামের বাড়ি। বাড়ির সামনে দাঁড়াতেই বেশ কিছু ছোট ছোট বাচ্চারা এসে দৌড়ে নীলা আপুকে জড়িয়ে ধরে আর বিভিন্ন কথা বলতে থাকে। আর এদিকে দেখতে দেখতেই নীলা আপুর নানু সেখানে এসে উপস্থিত হয়। তখন নীল ওনাকে সালাম দেয়, কারণ নীল ওনাকে এর আগেও অনেকবার দেখেছেন, তাই ওনাকে দেখে চিনে ফেলেছেন। আসসালামু আলাইকুম নানু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার শরীরের কি অবস্থা? আর নীলার কাছে শুনছি তুমি আজ আমাদের এখানে আসছো, সেটা শোনার পর থেকেই আমি তোমাদের জন্য অপেক্ষা করছি। তখন নীল একটু দুষ্টুমি হাসি হেসে বলে, কেন নানা ভাই বাড়িতে নেই নাকি? নানা ভাই এখন আর আগের মতো তোমার খেয়াল রাখতে পারছে না? দূর, এসব ছাড়ো। আসলে তুমি তো খুব ভালো করেই জানো আমার একটা মাত্র মেয়ে, আর তার একটা মাত্র মেয়ে সন্তান। আমার কোনো নাতি নেই, তাই তোমাকে আমি আমার নিজের নাতির মতো স্নেহ করি। আই অ্যাম সো সরি মহারানী, ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। আর কখনো এভাবে বলবো না। কথাটা বলতে বলতে সেই নানুকে জড়িয়ে ধরে ভিতরে চলে যায়। আর এদিকে নীলা বাচ্চাদের সঙ্গে কথা বলে তারপর ভিতরে আসে। আর আসতে না আসতেই তার নানু তাকে বলে, নীলা, এবার কিন্তু নিলয়কে নিয়ে অনেক দিন থাকতে হবে আমাদের বাড়িতে।
সে আর তোমাকে বলতে হবে না, আমি নিজেই প্ল্যান করে এসেছি। এবার অনেক দিন তোমাদের এখানে থাকবো, তাই তোমাকে এই সব কিছু নিয়ে একটুও চিন্তা করতে হবে না। এখন তুমি আমাকে এইটা বলো যে নানা ভাই কবে বাড়িতে আসছেন? তোমার নানা ভাই তো গেলেন এই কয়েকদিন হলো, আসতে দেরি হবে। তোমার নানা ভাই বাড়িতে নেই বলে তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না। তোমার যতদিন ইচ্ছে তুমি ততদিন এখানে থাকতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সে তো আর তোমাকে বলতে হবে না। এখন আমাদের খাবার ব্যবস্থা করো, খুব ক্ষুধা পেয়েছে। আর নীল, তুই আমার সঙ্গে আয়, হাত মুখ ধুবি। কথাটা বলতে বলতে হাত ধরে টানতে টানতে নীলকে ওয়াশরুমে নিয়ে যায়। সেখান থেকে দুজন ফ্রেশ হয়ে তারপর খাবার টেবিলে জয়েন করে। একসঙ্গে খাওয়া দাওয়া শেষ করলে নীল বলে, আমি খুবই টায়ার্ড ফিল করছি, আমাকে একটু রেস্ট নিতে হবে। আমি কোন রুমে থাকবো সেটা একটু বলে দিবে যেন। ওই যে ডান দিক দিয়ে গিয়ে 2 নাম্বারটাতে থাকবে, আর 3 নাম্বারটায় নীলা থাকবে। আরে না বুড়ি, সেটা হবে না। আমি আর নীল দুজনে এক রুমে থাকবো। সে তোদের যেভাবে ইচ্ছা তোরা সেভাবেই থাক, আমার কোনো সমস্যা নেই। কথাটা বলতে বলতে নীলার নানু সেখান থেকে উঠে চলে যায়। আর এদিকে নীল সেখান থেকে উঠে রুমের দিকে অগ্রসর হতে থাকে। তখন নীলা তার পিছু পিছু রুমে আসে। কিরে, খুব বেশি টায়ার্ড হয়ে পড়েছিস নাকি? আমি কি তোর হাত পা একটু টিপে দেবো? না, সেটার কোনো প্রয়োজন হবে না, আমি ঠিক আছি। একটু ঘুমালে সব ঠিক হয়ে যাবে। তুমি আমায় কোনো বিরক্ত করো না, আমাকে একটু একা থাকতে দাও। সেটা বললে হবে নাকি? আমি তোকে নিয়ে এত দূর এসেছি তোকে একা থাকতে দেওয়ার জন্য নাকি? আমার সঙ্গে টাইম পাস করবি সেটার জন্যই তো তোকে এখানে নিয়ে এসেছি। কথাটা বলতে বলতে নীলা নীল দুজনেই রুমে প্রবেশ করে। আর নীলার সঙ্গে সঙ্গে রুমের দরজাটা বন্ধ করে দেয়। তখনই সেটা দেখে নীল বলতে থাকে, আরে কি ব্যাপার, তুমি এই দিনের বেলা দরজা কেন বন্ধ করছো? আর এটা নানার বাড়ি, এখানে যে কেউ যে কোনো সময় আসতে পারে, লোকে দেখলে কি বলবে বলো তো? এই শোন, একদম এত কথা বলিস না। এটা আমার নানার বাড়ি, এখানে কখন কি হয় না হয় সেখানে সব কিছু তোর চাইতে আমি খুব ভালো করেই জানি। তাই বলে তুমি দিনের বেলা রুমের দরজা কেন বন্ধ করছো? তুই আর আমি একসঙ্গে রুমে থাকবো, আর তখন যদি সেখানে নানু কাবাবের হাড্ডি হতে চলে আসে? আচ্ছা, আমরা কি হাজব্যান্ড ওয়াইফ নাকি যে আমরা দুজন একই রুমে থাকছি আর সেখানে নানু চলে আসলে কোনো সমস্যা হবে? এক চট দিয়ে তোর সব কটা দাঁত ফেলে দিব। তোদের কতবার বলেছি তুই আমাকে নিজের ভাবতে শুরু কর, সেটা তোর জন্য ভালো হবে, আমার জন্য ভালো হবে। কথাটা বলতে বলতে নীলা বিছানাটা গুছিয়ে নীলকে বিছানায় শুতে বলে। নীল নীলার সঙ্গে কোনো তর্কে না গিয়ে চুপচাপ বিছানায় শুয়ে পড়ে। আর একপাশে নীলা এসে শুয়ে পড়ে। নীল ঘুমিয়ে পড়ছিল। তখনই নীলার হাত ধরে টান দিয়ে একদম তার বুকের কাছে নিয়ে নেয়। তখনই নীল বলতে থাকে, আরে নীলা আপু, এসব কি করছো তুমি? তুমি আমাকে তোমার এত কাছে টেনে নিচ্ছ কেন? তোকে দূরে দূরে রাখার জন্য আমি তোকে এখানে নিয়ে এসেছি নাকি? আমি তো তোকে এখানে নিয়ে এসেছি তোর কাছাকাছি থাকবো বলে। এখন কোনো কথা না বলে চুপচাপ আমার বুকে এসে ঘুমিয়ে পড়তো। ছোটবেলা থেকেই একা একা ঘুমানোর অভ্যাস, কাউকে সঙ্গে নিয়ে ঘুমানোর অভ্যাস নীলের কখনোই ছিল না। তাই অনেকক্ষণ সময় চলে যাবার পরও তার চোখে কোনোভাবেই ঘুম আসছিল না। সে শুধু ছটফটই করছিল। তখনই নীলা বলে, কি রে, এভাবে ছটফট করছিস কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? কোনো সমস্যা হয়ে থাকলে আমাকে বল, আমি সলভ করি। তখন নীল তার উক্ত সমস্যাটির কথা বলে। আর নীলা তখন তাকে তার বালিশে গিয়ে ঘুমানোর অনুমতি দেয়। নীল যেন হাফ ছেড়ে বাঁচল। সে বালিশে শুয়ে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। সন্ধ্যার দিকে তার নানু তাদের দুজনকে ডেকে ঘুম থেকে তুলে তারপর নাস্তা করায়। আর সবাই মিলে একসঙ্গে বসে গল্প করতে থাকে। আর এভাবে দেখতে দেখতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল। সবাই মিলে একসাথে রাতের খাবার খেয়ে যার যার রুমে চলে যায়। নীল বিছানার এক পাশে মন খারাপ করে শুয়েছিল। তখনই নীলা রুমের দরজা বন্ধ করে তার পাশে গিয়ে বসে আর তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, কিরে নীল, কি হয়েছে? তুই এভাবে মন খারাপ করে শুয়ে আছিস কেন? আর শোন, আমরা আগামীকাল একটু ঘুরতে বের হব। তুমি যাও, আমার ঘুরতে যাওয়ার কোনো ইচ্ছে নেই, আমার একদমই ভালো লাগছে না, প্লিজ আমায় একা থাকতে দাও। কথাটা বলে নীল বালিশে মুখ লুকিয়ে শুয়ে পড়েছিল। তখন নীলা আর তাকে কোনো কথা না বলে বিছানার একপাশে বালিশ নিয়ে শুয়ে পড়ে। সে মনে মনে একটু অনুতপ্ত হচ্ছিল। হয়তো নীলের সঙ্গে এটা করা তার একদমই উচিত হচ্ছে না, কিন্তু কি করবে? সে যে নীলকে সত্যিই ভালোবেসে ফেলেছে। তাকে ছাড়া তার জীবনের যে কোনো অস্তিত্বই নেই। এইসব কথা ভাবতে ভাবতে কখন যে চোখে ঘুম চলে আসলো সেটা ঠিক বলতেই পারবে না। মাঝ রাত্রিরে হঠাৎ কারোর গরম নিঃশ্বাসে নীলার ঘুমটা ভেঙে গেল।
নীলা তখন চোখ খুলে দেখতে পায় নীল তার বুকের উপরে শুয়ে আছে, আর তার একটা হাত নীলার জামার ভিতরে ঢুকে গেছে, যেটা দিয়ে নীল আস্তে আস্তে ওখানে হাত বুলাচ্ছে। হতে পারে সে প্রথমবার কোনো মেয়ে মানুষকে এতটা কাছে পেয়েছে। আর যে কোনো ছেলেই হোক না কেন, একটা মেয়েকে এতটা কাছে পেয়েছে, তার মধ্যে কাম বাসনা থাকবে, এটাই তো স্বাভাবিক। নীলা তখন সজাগ থাকলেও ঘুমের ভান করে শুয়ে থাকে, আর এদিকে নীলা আস্তে আস্তে তার সারা বুকে সুন্দর করে হাত বুলাতে থাকে, আর তারপর আস্তে আস্তে নীলার জামাটা খুলে নেয়। নীলাও তখন তার সঙ্গে রেসপন্স করতে থাকে, কারণ তার তো এটাই কামনা ছিল। তখনই হঠাৎ করে হয়তো নীলের ঘুমটা ভেঙে গেল, আর সে নিজেকে এমন অবস্থায় দেখে নীলাকে বলতে থাকে, আই এম সো সরি, প্লিজ আমায় ক্ষমা করে দাও। ধুর পাগল, সরি বলছিস কেন? আমার কাছে আয়, আমি তো এটাই চাই। কথাটা বলে নীলা আবারও নীলকে টান দিয়ে তার কাছে টেনে নেয়, আর তখন সে নিজেই নীলকে উত্তেজিত করতে শুরু করে। নীল যদিও বারবার তাকে বাধা দিচ্ছিল, কিন্তু সে তো একটা পুরুষ মানুষ। একটা মেয়ে যদি এভাবে তার কাছে আসে, তাহলে সে নিজেকে কিভাবে ধরে রাখবে? তাই সে নিজেও নীলার সঙ্গে সুখের খোঁজে গভীর সমুদ্রে ডুব দিতে শুরু করে। প্রায় 40 মিনিট পর তাদের মনোবাসনা পূর্ণ হলে একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরের দিন ফজরের আজান দেওয়ার আগেই নীলা নীলকে ঘুম থেকে ডেকে তুলে। এই নীল, তাড়াতাড়ি ঘুম থেকে উঠ। বুড়ি ঘুম থেকে ওঠার আগেই ফ্রেশ হয়ে আসতে হবে। বুড়ি যদি এইসব কিছু জানতে পারে, তাহলে হাসাহাসি করবে। কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। হাসাহাসি কেন করবে? আমরা কি এমন করলাম? আরে রাতে তুই আমার সঙ্গে যা কিছু করেছিস, এরপর কি ফ্রেশ হতে হবে না? আর এটা যদি বুড়ির সামনে গিয়ে করি, তাহলে বুড়ি আমাদের দুজনকে নিয়ে হাসাহাসি করবে, সেটা তুই জানিস। আসলে মূল কথা হলো নীল এটাই জানে না যে সে যেটা করে যে তারপর গোসল করতে হয়। তাই নীলা তাকে সম্পূর্ণ বিষয়টা বুঝিয়ে বলে, এবং তার নানু ঘুম থেকে ওঠার আগেই দুজনে ফ্রেশ হয়ে চলে আসে রুমে। সকালবেলা যখন নীলার নানু দুজনকে নাস্তার টেবিলে ডাকছিল, তখন নীলার চুলগুলো ভেজা দেখে তার নানু বলে, কিরে, আমি তো সবেমাত্র তোদের দুজনকে ঘুম থেকে ডেকে তুললাম, কিন্তু তোর চুলগুলো ভেজা কেন? তখন নীলা কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না। আসলে সত্যি কথাটা বলতে গেলে হয়তো তার নানুর কাছে তাকে দু একটা কথা শুনতে হবে, তাই সে একটু চিন্তা ভাবনা করে তারপর তার নানুকে বলে, আসলে নানু, গতকাল রাতে ঘুমানোর আগে আমি আমার চুলে হেয়ার জেল লাগিয়েছিলাম, তাই চুলগুলো এমন ভেজা ভেজা দেখাচ্ছে। তার নানু বিষয়টা কতটা বুঝতে পারলো আর কতটা বুঝতে পারলো না সেটা বোঝা না গেলেও তিনি একটা মুচকি হাসি দিয়ে নাস্তা শেষ করে নিলেন। আর নাস্তা শেষ হতে না হতেই নীলার নানু নীলাকে বলে, নীলা, তুই একটু আমার সঙ্গে রান্নাঘরে আয়। আজ আমাদের কাজের মেয়েটা আসতে পারেনি, তার নাকি শরীর খারাপ। আমি একা একা তো রান্নাটা সামলাতে পারবো না, তুই একটু আমার সাহায্য করবি? ঠিক আছে, সে না হয় বুঝলাম, কিন্তু তুমি তো জানো যে আমি ওইসব রান্নাবান্না কখনোই করিনি, তাহলে আমি করব কিভাবে? তখন তার নানুকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে পাশ থেকে নীল বলতে থাকে, নানু, কোনো সমস্যা নেই, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমায় সাহায্য করতে পারবো, তুমি চলো তো। কথাটা বলতে বলতে নীল নানুকে নিয়ে রান্নাঘরে চলে যায়, আর সেখানে নানুকে রান্নার কাছে সহযোগিতা করতে থাকে। এইভাবে দেখতে দেখতে প্রায় দুপুর হয়ে এলো। তারপর সবাই মিলে একসঙ্গে দুপুরের খাবারটা খেয়ে নিল। বিকেলবেলা নীলা তার নানুকে বলে, নানু, আমি নীলকে নিয়ে একটু বেড়াচ্ছি, ওই পাহাড়ের দিকে একটু ঘুরতে যাব, আর ফিরতে হয়তো রাত হয়ে যাবে। তখন নীলার নানু তাকে বলে, ঘুরতে যাওয়া ভালো কথা, কিন্তু তাই বলে এটা গ্রামের বাড়ি, এখানে রাত করা ভালো কথা নয়। নীলা যেন সন্ধ্যার মধ্যে বাড়িতে ফিরে আসে, আর তখন নীলাও তার নানুকে বলে সে সন্ধ্যার মধ্যেই বাড়িতে ফিরে আসবে। তারপর নীলা নীলকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। প্রথমেই তারা চলে যায় সুসং দুর্গাপুরের পিরিশের কালচার একাডেমি দেখতে। সেখানে তারা বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে। তারপর সেখান থেকে বের হয়ে চলে যায় বিজয়পুর নীল পানি আর সাদা মাটির পাহাড় দেখতে। সেখানেও তারা বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে। তারপর সেখান থেকে গাড়ি নিয়ে বের হয়ে যায় রানী রাসমণির স্তম্ভ দেখতে। আর সবশেষে তারা যায় কমলা বাগান দেখতে। এখানে ঘোরাঘুরি করতে করতেই বিকেল হয়ে আসছিল। তখনই নীল নীলাকে বলে, সন্ধ্যা হয়ে আসছে, চলো এবার বাড়ি ফেরা যাক। নীলের কথায় নীলা গাড়িতে উঠে আর গাড়ি চালাতে শুরু করে দেয়। দেখতে দেখতে তারা দুর্গাপুর শহরে এসে পৌঁছে। সেখানে একটা ফুচকার দোকান দেখে নীলা গাড়িটা দাঁড় করায়। নীলকে গাড়ি থেকে নামতে বলে। নীল, গাড়ি থেকে নাম, ওই একটা ফুচকার দোকান, ওখান থেকে 2 প্লেট ফুচকা খাওয়া যায়। না, আমার আসলে ওইসব ফুচকা খাওয়ার কোনো ইচ্ছাই নেই, তুমি খেলে খেতে পারো। তুই নামবি নাকি এখানে ভরা রাস্তার মধ্যে আমি আমার রূপ দেখাতে শুরু করব? তখন নীল বুঝতে পারে যে সে যদি নীলার কথা না শুনে তাহলে হয়তো নীলা রেগে গিয়ে এখানেই উল্টাপাল্টা কিছু করে। বুঝতে পারে
তাই সে সেটা করবার সুযোগ না দিয়ে গাড়ি থেকে নেমে আসে আর নীলার সঙ্গে ফুচকাই জয়েন করে। খাওয়া দাওয়ার পর শেষ হলে তারা বাড়িতে চলে আসে আর বাড়িতে আস্তে আস্তেই প্রায় রাত হয়ে যায়। তখনই তার নানু তাকে বলে, কি ব্যাপার নীলা, তোকে তো বলেছিলাম রাত করা যাবে না, তারপরও তুই কেন রাত করে বাড়িতে? তুমি বলেছিলে কোনো সমস্যা হতে পারে, কিন্তু আমাদের তো কোনো সমস্যাই হয়নি, তাহলে এত পেঁচাল পারছো কেন? যাও তো ভিতরে, এত পেঁচাল ভালো লাগছে না। কথাটা বলতে বলতে নীলা দুজনে ভিতরে চলে আসে। এরপর চলে গেল আরো বেশ কয়েকদিন। প্রায় সপ্তাহ খানেক পর হঠাৎ একদিন নীলকে নিয়ে তার নানুর কাছে বলে, তারপর বাড়ি থেকে বের হয়। আজ আবার তুমি আমাকে নিয়ে কোথায় যাবে? আজ তো গাড়ি নিয়ে বের হলাম না। আজ এই তো একটু কাছে যাব, হাঁটতে হাঁটতে যাব, অনেক দিন হেঁটে কোথাও যাওয়া হয় না, তাই আজ গাড়ি নিয়ে বের হলাম না। দেখতে দেখতে দুজন হাঁটতে হাঁটতে সোমেশ্বরী নদীর তীরে এসে পৌঁছায়। তখনই তারা দুজন হাঁটতে হাঁটতে ব্রিজের উপরে চলে আসে। তখনই নদীতে মোটামুটি পানি ছিল, আর যেদিকে একটু টান জায়গা ছিল সেদিকে অনেকগুলো বালু তোলার মেশিন কাজ করছিল। নীল এই প্রথমবার বালু তোলার মেশিন দেখেছে, তাই সে একটু বেশি আনন্দিত হচ্ছে। তখনই নীলা তাকে প্রশ্ন করে। কথাটা বলতে না বলতেই পাশ থেকে নীলা বলে ওঠে, কিরে, এবার তুই কি সিদ্ধান্ত নিয়েছিস? আমার সঙ্গে থাকবি নাকি থাকবি না? আচ্ছা, তুমি কেন আমার সঙ্গে এরকম করছো বলো তো? তুমি নিজের সুখে যেটা করেছো সেটা তো চরম অন্যায়, তারপর আবার আমার সঙ্গে এরকম কেন করছো? আমি তোকে যেটা জিজ্ঞেস করেছি তাই সেটার উত্তর দে। আমি তোর কাছ থেকে আর কোনো কথা শুনতে চাইছি না, আমি আমার কথার উত্তর শুধুমাত্র চাই। আমি তোমার সঙ্গে থাকবো না, কারণ তোমার সঙ্গে থাকা যায় না। কথাটা বলতে না বলতেই পাশ থেকে নীলা বলে ওঠে, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, যখন আমি তোর ভালোবাসা পাবোই না, তখন আমি আর নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে চাই না। আমি আজই এবং এক্ষুনি নিজেকে শেষ করে দিব। আর এসব তুমি কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি আমাকে পাবে না বলে নিজেকে শেষ করে দেবে কেন? কিন্তু নীলা সেই কথাটা শেষ হবার অপেক্ষা না করেই ব্রিজের উপর থেকে সোজা নদীতে ঝাঁপ দেয়। সেটা দেখে নীলা ঠিক থাকতে পারছে না, সে চিৎকার করতে শুরু করে আর তার চিৎকারে আশেপাশের মানুষজন এসে জড়ো হয় আর তাকে জিজ্ঞাসা করতে থাকে কি হয়েছে। তখন সে তাদেরকে সবটা খুলে বলে, কিন্তু তাদের তো আর কিছুই করার ছিল না। সেখানে পানিতে মানুষ পড়েছে সেরকম কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। আর এদিকে নীল চিৎকার করে কাঁদতে কাঁদতে বলছে, নীলাপু, এটা তুমি কি করলে? আমি তোমাকে ভালোবাসি না এটা বলাতে তুমি নিজের জীবন দিয়ে দিলে। এখন আমি বাড়িতে ফিরবো কোন মুখে? সবাই তো আমাকে খুনি বলবে, আমি ইচ্ছা করে তোমাকে মেরে ফেলেছি। প্লিজ তুমি ফিরে এসো। কিন্তু এসব কিছু তো শুধুমাত্র ফাঁকা আর্তন। মাত্র নীলার কান পর্যন্ত সেই সব কথা পৌঁছাচ্ছে না, কারণ নীলা তো অনেকক্ষণ আগে সেখান থেকে ডুব দিয়ে নদীর কিনারে চলে গেছে। এদিকে নীল মাটিতে বসে বসে কান্না করছে, আর এদিকে নীলা মানুষজনের ভিড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই মজা দেখছে। নীলাকে ভেজা কাপড়ে দেখে ওখানে উপস্থিত সবাই তার পরিচয় জিজ্ঞাসা করে, আর তার কাপড় ভেজা কেন সেটা জিজ্ঞাসা করে। তখন নীলা সবাইকে চুপ থাকতে বলে, আর নীল কি করে না করে সেই সব কিছু দেখতে বলে। নীল তো এদিকে চিৎকার করেই চলেছে, নীলা প্লিজ তুমি একবার ফিরে এসো, আমি তোমাকে অ্যাকসেপ্ট করে নেব, আর কখনো তোমার সঙ্গে ওভাবে কথা বলবো না, কিন্তু তুমি আমাকে খুনি বানিয়ে দিও না। তখন নীলা নীলের মাথায় হাত রেখে পিছন থেকে বলতে থাকে, কি ব্যাপার খোকা, কি হয়েছে? তুমি এভাবে কাঁদছো কেন? আমার আপন চাচাতো বোন নীলা আপু আমাকে ভালোবাসতো, কিন্তু আমি অন্য একজনকে ভালোবাসতাম। সেই কারণে তার ভালোবাসা অ্যাকসেপ্ট করতে পারিনি, তাই সে নদীতে ঝাঁপ দিয়েছে। এখন আমি বাড়িতে ফিরবো কোন মুখে আপনি বলেন তো? পিছনে না তাকিয়ে নীল কথাগুলো বলছিল, তাই নীলাও তার পেছন থেকে বলতে থাকে, এত চিন্তা করার কিছুই নেই খোকা, তুমি যদি এতই কষ্ট পেয়ে থাকো তাহলে তোমার সঙ্গে তুমি আমাকে নিয়ে যেতে পারো। নীল তখনও কান্না করেই চলেছে, কিন্তু এই মেয়েটার এমন কথা শুনে তার মেজাজ একটু খারাপ হয়ে গেছে, তাই সে ধমক দিয়ে বলে, আপনি যাবেন এখান থেকে, আমি আছি আমার জ্বালায়, আর আপনি আসছেন মজা নিতে। আমি তোমার সাথে মজা করব কেন? আমি সিরিয়াসলি তোমার সঙ্গে যাব। তুমি যদি আমাকে নাও তোমার সঙ্গে যেতে, আমার কোনো আপত্তি নেই। দেখুন, আমার কিন্তু এমনিতেই মেজাজ অনেক খারাপ হয়ে আছে। আপনি আমার সঙ্গে এসব ফাইজলামো মার্কা কথাবার্তা বলবেন না, দয়া করে এখান থেকে চলে যান। এই কথাটা বলতে বলতেই নীল পিছন ফিরে তাকায়, আর সেখানে নীলাকে দেখতে পেয়ে সে অনেকটা অবাক হয়ে যায়। তখনই সে সবার সামনেই নীলাকে জড়িয়ে ধরে তার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলতে থাকে, তুমি কেন করলে এরকমটা? তুমি জানো না আমি অনেক ভয় পাই। আমি কি করব সেটা তুই আমাকে বল। আমি তো তোকে অনেকবার আমার ভালোবাসার প্রস্তাব মেনে নেওয়ার কথা বলছিলাম, কিন্তু তুই তো কোনোভাবেই আমার ভালোবাসার প্রস্তাব মেনে নিচ্ছিলি না, তাই তো আমাকে এতটুকু নাটক করতে হলো। অতঃপর দুজন দুজনকে নিয়ে বাড়ি চলে আসে, আর বাড়িতে এসে নীলাদ্রি নানুকে সমস্ত ঘটনা খুলে বলে। আর সবকিছু শুনে তার নানু বলে,
মিয়া বিবি রাজি তো কি করবে কাজী? কোনো সমস্যা নেই, তোরা দুজনে এখানেই থাক। আমি আগামীকালকেই তোদের বাবা মাকে এখানে আসতে বলছি। তারপর তোদের বিয়েটা মহা ধুমধাম করে সঙ্গে এখানেই হবে। অতঃপর পরের দিনই তাদের বাবা মা সেখানে আসে এবং খুব আনন্দের সঙ্গে তাদের বিয়েটা সুসম্পন্ন হয়। আর আজকে নীল আর নীলার বাসর রাত। তাদের ঘরটা তাদের নানু নিজের হাতে অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এমনকি যত নিয়ম রেখে সব কিছু সঠিকভাবেই পালন করা হয়েছে। নীলার নানু তাদের দুজনকে বাসর ঘর পর্যন্ত পৌঁছে দিয়ে তারপর সেখান থেকে চলে গেছে। তখনই দরজাটা বন্ধ করে দিয়ে নীলকে নিয়ে রুমের মধ্যে চলে আসে। এখন আর এত তাড়াতাড়ি দরজা বন্ধ করার কি আছে? যা করার তো আগেই করে নিয়েছো, এখন আর কি করবে? এই চুপ, একদম কথা বলবে না। আগে আমি তোমাকে বিয়ে করব, আগে আমি তোমার বিয়ে করাবো। ছিলাম না আগে, যেটা করেছি সেটা অন্যায়। আর এখন তুমি সম্পূর্ণরূপে আমার, তাই আমি তোমাকে আমার মতো করে কাছে টেনে নেব। কথাটা বলতে বলতে একে অপরের কাছে আসতে শুরু করে আর তারপর ভালোবাসার মহাসমুদ্রে ডুব দিতে থাকে।